বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করতে যাচ্ছি এখানে করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনা ও টিউশন বিষয়ক যে আমাদের লাইভ অনুষ্ঠান, যেহেতু হ্যালো হ্যাঁ হ্যাঁ, আহ, শুনতে পাচ্ছি। আচ্ছা, যে যেখান থেকে দেখতেছেন এই আমাদের লাইভ অনুষ্ঠান, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তাহলে আমরা এখানে আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে এখানে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন মোহাম্মদ শহীদুল হাসান শোয়েব ভাই। তিনি সাবেক শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। উম্মেতনু, উনি হচ্ছে যে ফাইনাল ইয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিবিএ ডিপার্টমেন্টে আছে। আর শিক্ষক হিসাবে এখানে আমাদের সাথে যুক্ত আছেন রাজিয়া সুলতানা আপু। তিনি ইমরাতুন্নেসা সিটি কর্পোরেশন উচ্চ উচ্চ বিদ্যালয়ে আছেন। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমি প্রথমে যেহেতু রাজিয়া সুলতানা আপু আমাদের শিক্ষক প্রতিনিধি, ওনাকে দিয়ে শুরু করতে পারি আমরা আজকের আলোচনা। আমাদের প্রথম বিষয়টা হচ্ছে যে কি, এই যে দেশে গত মার্চ থেকে সম্ভবত এই আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছু বন্ধ বন্ধ যাচ্ছে। এই একটানা বন্ধ, একের পর এক করোনার ছুটিগুলো বাড়তেছে। করোনার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তো আমরা দেখতে পাচ্ছি যে কি, করোনা পরিস্থিতিতে যারা শিক্ষার্থী আছেন, শিক্ষার্থী যারা শিক্ষার্থী ভাই বোন আছেন, বা নিচের যে মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ের যারা আছেন, ওনারা হচ্ছে যে মানে পড়াশোনাটা ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারতেছে না। এখন আপু যেহেতু একটা বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত আছেন, আপুর কাছে আমার প্রশ্ন হচ্ছে যে মানে আপনি আপনার অভিজ্ঞতা থেকে এই শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টা কিভাবে দেখতেছেন? এই যে শিক্ষার্থীরা যে পড়াশোনার কোন অবস্থায় আছে, বা আপনাদের স্কুলের পরিস্থিতিটা কি, সে বিষয়ে আচ্ছা, মানে আপনি আমি আলোচনা করুন। হ্যাঁ, আমি স্কুলে জয়েন করেছি গত বছরের মার্চে। এপ্রিলে আমার ১ মাসও পুরো ক্লাস নিতে পারিনি। মার্চের ১৬ তারিখ থেকে তো বন্ধ হয়ে গেল। তারপরে আসলে কার্যতভাবে ক্লাস নেওয়ার আর কখনো সুযোগ হয় নাই। ২-৪টা ক্লাস যা নেওয়া হয় সপ্তাহে, এটা অনলাইনে। তাও সেখানে আমাদের স্কুলের বিশেষ করে শিক্ষার্থীদের অধিকাংশ হচ্ছে নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত। এদের বেশিরভাগেরই অ্যান্ড্রয়েড সেটই নেই, অনেকের বাসায় টিভি নেই। মানে পড়াশোনা থেকে কি বলবো, খুব খারাপ অবস্থা, ওদের বাজে অবস্থা একদম। তো আমরা অনলাইনে ক্লাস নিলেও দেখা যায় আসে না, ৩-৪ জন আসে, কখনো ১০ জন তবে আসে, দেখতেছেন, ম্যাক্সিমাম সময় আসেই না। হ্যাঁ, এরকম হয়। তো যিনি ক্লাস টিচার, আমাদের প্রধান শিক্ষকের নির্দেশে বা উপরের থেকে এরকম নির্দেশ আছে, অভিভাবকদের সাথে বা স্টুডেন্টের খোঁজখবর নেওয়ার জন্য কল করে কথা বলা। সেটা আমরা মাঝে মধ্যে করি। দেখা যায় কল দিলে বলে যে হ্যাঁ ঠিক আছে ক্লাস করবে, অথবা বলে কোনো একটা সমস্যা আছে। তারপরে পরে ক্লাস নিতে গেলে দেখা যায় তেমন একটা উপস্থিতি নেই। আবার কখনো কখনো দেখা যায় কল ফেলে এরকম স্কুল থেকে একটু সাড়া আসে, অ্যাসাইনমেন্ট দিতে আসে, ক্লাসও মোটামুটি আসে। আবার ২-৪ দিন পরে নেই। আসলে অনলাইনে এভাবে হয় না, যেহেতু কোনো বাধ্যবাধকতা নেই। সে ক্লাসে আসলেও কোনো শাস্তি নেই, না আসলেও কোনো শাস্তি নেই, পুরস্কারও নেই। সো আর যেহেতু এখন অ্যাসাইনমেন্টের মাধ্যমে সরকার অটো পাস দিয়ে দিচ্ছে বলা যায়। আর এই অ্যাসাইনমেন্ট গুলো দেখলে মনে হবে না এখানে পড়াশোনার বিন্দু মাত্র কোনো প্রভাব আছে। ইউটিউবে পাওয়া যাচ্ছে, অনলাইনে পাওয়া যাচ্ছে। সেখান থেকে দেখে দেখে যেদিন অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে তার আগের দিন করে দেখে দেখে সব লিখে দেয়। ওখানে যদি কোনো বানান ভুল থাকে সেটা সবার খাতায় হুবহু থাকে। তো আসলে অ্যাসাইনমেন্ট পদ্ধতিতে যে সরকার অগ্রসর হতে চাচ্ছে, আমার মনে হয় এটা সম্পূর্ণ অকার্যকর হচ্ছে। এটা কোনো সুদূরপ্রসারী ফল আমরা পাবো না। তাহলে এখন কি করা যায়? একমাত্র উপায় আমি মনে করি দ্রুত সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনা, প্লাস শিক্ষকদের জন্য টিকার একটা অপশন রাখা। বয়স্কদেরকে তো দিতেই হবে। আর এই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আমাদেরকে প্রথমে এটাকেই প্রাধান্য দিতে হবে।
গত ১.৫ বছরে যে ক্ষতিটা হয়েছে আমার মনে হয় না এটা আগামী ৫ বছরও আমরা মানে কাভার দিতে পারবো না। যেহেতু আগে থেকেই শিক্ষক সংকট ছিল, করোনা পরিস্থিতিতে অনেক প্রাইমারি শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অনেক শিক্ষক মারা গিয়েছেন সেটা আমরা জানি। অনেকে অসুস্থ। এই ভবিষ্যতে কতদিন করোনা থাকবে, কতদিন আর এভাবে আমরা শিক্ষকদেরকে হারাতে থাকবো ঠিক নেই। আর এর মধ্যে তো কোনো নিয়োগ পরীক্ষাও হচ্ছে না। নতুন করে শিক্ষক পাওয়ার যে একটা সম্ভাবনা সেটাও জানি না কিভাবে আসবে। সবকিছু মিলিয়ে সরকারকে এবং শিক্ষার সাথে জড়িত সকল অঙ্গ সংগঠনকে মানে কর্তৃপক্ষ যারা আছে নেতৃত্বাধীন তাদেরকে আরো সুন্দরভাবে সুগঠিতভাবে চিন্তা করতে হবে কি করা যায়। এভাবে চললে আসলে হবে না। অনলাইন ক্লাস কিংবা অ্যাসাইনমেন্ট এগুলা দিয়ে হবে না, অনলাইনে পরীক্ষা নিয়েও হবে না। আমাদেরকে দ্রুত টিকার আওতায় এসে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আর অভিভাবক যেহেতু বলি, আমি অভিভাবক হিসেবেও বলি, আমার আমার ভাই বোন বা আমাদের আত্মীয়-স্বজনদের তো বাচ্চারা আছে, তাদেরকে দেখি কি অবস্থা। আসলে করোনা পরিস্থিতি যেভাবে আছে কয়েকদিন পর পর লকডাউন এই সেই হচ্ছে, কোনোভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে খুলতেছেই না। আর খোলার পরিস্থিতিও সরকার নেই, সরকার কোনো রিস্ক নিতে চাচ্ছে না। সেক্ষেত্রে টিচারদের আসলে খুব বেশি কিছু করার নেই। এটা সম্ভব না বাসায় বাসায় গিয়ে সবাইকে পড়িয়ে আসা। এখন অভিভাবকদেরকে এখানে মূল ভূমিকাটা পালন করতে হবে। পরীক্ষা পাস করাই এটা কিন্তু একটা শিক্ষার্থীর জীবনের প্রধান লক্ষ্য না। তার প্রধান লক্ষ্য হতে হবে তার যে তার জন্য যে নির্দিষ্ট বয়স অনুযায়ী তার শ্রেণী অনুযায়ী যে পাঠ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সেটা A to Z শেষ করতে হবে। পরীক্ষা হোক না হোক। পরীক্ষার জন্য পড়তে হবে না, পড়তে হবে নিজে জানার জন্য। পরীক্ষা হলে পরীক্ষা হচ্ছে জাস্ট একটা স্ক্রিনিং। হ্যাঁ আপু, আমি ১ ঘন্টা আসলে যাচাই করা যায় না, ২ ঘন্টা যাচাই করা যায় না। হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছিলাম, অ্যাসাইনমেন্টের বিষয়টা। অ্যাসাইনমেন্ট যে দিয়ে দিচ্ছে, এই যে সরকার দিচ্ছে, ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে, সেখান থেকে শিক্ষার্থীরা নিয়ে এগুলা কপি করে দিয়ে দিচ্ছে, বা ফটোকপির দোকানে পাওয়া যাচ্ছে, কেউ এটা যাচাই বাছাই করতেছে না দেখে। এটার জন্য এই ক্ষতিটা করতেছি আমরা বড়রা। আমরা কেন ইউটিউবে দিচ্ছি? আমরা আমাদের হ্যাঁ, ব্যবসার জন্য, চ্যানেল পরিচালনার জন্য আমরা এই কাজগুলো করতেছি। কিন্তু আমরা জানি এটা জেনেও করি। আমরা আমাদের ছোটদের ক্ষতি করতেছি। এখানে শুধু আমাদের মানে যারা আত্মীয় না, চিনি না তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। আমাদের ঘরের মানুষগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাচ্চাগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইসব চ্যানেলগুলো বন্ধ করার উদ্যোগ নিতে হবে। অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন আপনি। এই বিষয়টা তুলে আনছেন, অনলাইনে পাঠদানের বিষয়, অ্যাসাইনমেন্টের বিষয়, শিক্ষার্থীদের বিষয়। এখন আমি আসবো মোহাম্মদ শহীদুল হাসান সোহাইব ভাই এর কাছে। আপনি যেহেতু এ, পড়াশোনা শেষ করেছেন এবং এই, একটা কোচিং এর সাথে যুক্ত আছেন, বা টিউশনের সাথেও হয়তো ছাত্র জীবনে যুক্ত ছিলেন। এখন হচ্ছে যে আপনার কাছে জানতে চাইবো যে এই যে করোনা পরিস্থিতিতে যে শিক্ষার্থীরা আছে, তারা পড়াশোনায় ঠিকভাবে যে আসতে পারতেছে না। আমরা হয়তো দেখতেছি শহরে যারা আছে তারা ভাবে অনেকে রাখতেছে না, বা কেউ কেউ রাখতেছে। তো এই পরিস্থিতিতে আমরা শিক্ষার্থীদের যে পড়াশোনা, তো মনে করেন বাসায় আসে, পড়তেছে, বা কেউ অভিভাবকরা খেয়াল করতেছে না, তাদের মানসিক স্বাস্থ্যের একটা ব্যাপার আছে। সব দিক দিয়ে চিন্তা করে যে তাদের মানসিক স্বাস্থ্য এবং এই খেলাধুলার বিষয়টা নিয়ে যদি আপনি মানে পড়াশোনার ক্ষেত্রে ওরা কি কি করে, এটা বিষয়টা মানে করোনার কালীন সময়টা কাটাতে পারে, সেটা নিয়ে যদি একটু আলোচনা করতেন। আসসালামু আলাইকুম। মোহাম্মদ শহীদুল হাসান আসসালামু আলাইকুম। ভাই। ধন্যবাদ দিনার ভাই। আসলে বর্তমানে কোভিড-19 কারণে ছোট বড় সবার একই অবস্থা। মানসিকভাবে আমরা অনেকটা বিপর্যস্ত। এক্ষেত্রে যখন ছোট শিক্ষার্থীরা স্কুল থেকে দূরে আছে, ধরতে গেলে আপনার ২০২০ সালের মার্চের ২৬ তারিখ থেকে এখন জুলাইয়ের ২ তারিখ চলতেছে আজকে। প্রায় ১.৫ বছর। তাহলে একটা মানুষ, আমরা যেকোনো কাজ করতে, করতে অভ্যস্ত হই। যখন ওই কাজটা থেকে মাঝখানে আমরা গ্যাপ দিয়ে থাকি, আসলে কাজটার প্রতি আমাদের অনীহা চলে আসে। সেটা হোক পড়াশোনা বা অন্য কোনো কাজ। যেমন আপনি দেখতে পারেন, এই যে আমরা খেলাধুলার কথা বলতে গেলে, খেলাধুলা কিন্তু আমরা ভুলে যাই না। এরপর আমাদেরকে নিয়মিত একটা কি করতে অনুশীলন করতে হয়। পড়াশোনাটাও সেম একই একই অবস্থা। যে ছোট শিক্ষার্থীরা এখন বিশেষ করে
যারা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী বা ইন্টারমিডিয়েট পর্যন্ত এই জেনারেশনটা খুব একটা মারাত্মক সিনড্রোমে ভুগতেছে, সেটা হচ্ছে অনলাইন গেম। যার কারণে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। কেন? ওইটার কারণে নাই ঠিকমতো ঘুম, নাই ঠিকমতো খাওয়া দাওয়া, বাইরের আলো বাতাস তার দেখার সুযোগ হয় না। সে রাতে ঘুমোতে যায় ৩টার দিকে, আর সকালে ঘুম থেকে উঠে ১২টার দিকে। তাহলে সে তার ২৪টা ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় এক্স্যাক্টলি। অনলাইন গেম আর আহ, খেলাধুলার মধ্যে কাটিয়ে দিচ্ছে, মানে বিশেষ করে গেমের মধ্যে। তো আমাদের গার্ডিয়ানরা প্রথম দিকে অ্যাসাইনমেন্টের নাম দিয়ে শিক্ষার্থীদের হাতে অনলাইন ক্লাসের নাম দিয়ে মোবাইল তুলে দিচ্ছেন। ওনারা এতটুকুতে দায় সেরে ফেলেছেন যে আমার ছেলে তো অনলাইনে ক্লাস করতেছে। আসলে সে কি অনলাইনে ক্লাস করতেছে কিনা সেটা গার্ডিয়ানদের এটা তদারকি করা উচিত। যেটা আমি বাস্তব ক্ষেত্রে আমি স্টুডেন্ট পড়াতে গিয়েও বিষয়টা দেখি। আমার একটা স্টুডেন্ট আছে, বা ইতিমধ্যে আমি কয়েকটা স্টুডেন্টকে পড়াই, প্রত্যেকের একই অবস্থা যে ওরা আপনার সামনে বলবে ঠিক আছে স্যার পড়া শিখবো, কালকে শিখবো, কালকে যখন যাবেন এর পরের দিন শিখবে, এই অবস্থা প্রত্যেক, কিন্তু তাদের পড়ার প্রতি কোনো ইচ্ছাটা নাই। যার কারণটা হচ্ছে মোবাইল, ফেসবুক। আমি মনে করি ইন্টারমিডিয়েট পর্যন্ত যদি গার্ডিয়ানরা একটু সচেতন হয়, ছেলে মেয়েদের অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা থেকে বিরত রাখতে পারলে সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক উপকার হবে। যা আমাদের দিনে ধরতে গেলে ২৪ ঘন্টা আমরা যদি একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে না পারি আমাদের ভবিষ্যৎ জেনারেশনটাকে, কিন্তু এটার আমাদের একটা বড় ধরনের মাসুল দিতে হবে আগামী ৪-৫ বছর পরে গিয়ে। সেটার ফল আমরা ইতিমধ্যে কিন্তু বুঝতেছি যে এখন দেখেন, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করতেছি। এখন একটা শিক্ষার্থীদেরকে তো মোবাইল দিতে হচ্ছে, অ্যাসাইনমেন্ট যে কোনো ভাবে ওকে জমা দিতে হচ্ছে, টিচারের কাছে যে কোনো ভাবে একটা লিখে জমা দিতে হচ্ছে, বা অনলাইন ক্লাস বলে ওখানের জন্য যে যে কোনো একটা ডিভাইস দিতে হচ্ছে। হ্যাঁ, তাহলে ডিভাইস যে দিতে হচ্ছে সেটা কি একেবারে দিয়ে দেওয়া উচিত, নাকি একটা নির্দিষ্ট সময় পর সেটা নিয়ে নেওয়া উচিত? না, স্কুল কোনটা থেকে যে করলে? হ্যাঁ, হ্যাঁ, আমি বলি বিষয়টা। স্কুল থেকে আমি স্কুলের নির্দেশনাটা পড়ছি। যদিও বা আমি স্কুলের কোনো টিচার না। তারপর স্কুল থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে বাসায় যে অ্যাসাইনমেন্টটা ছাত্রছাত্রীরা তৈরি করবে সেটা মা-বাবা পাশে বসে যেন একটু তদারকি করে সে কিভাবে তার অ্যাসাইনমেন্টটা রেডি করতেছে। এখন সে যদি অনলাইন থেকে হুবহু নিয়ে কপি করে জমা দিয়ে দেয়, আসলে কি এখানে তার মেধাটা যাচাই করা হচ্ছে? যে আমরা ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্ট রেডি করতে গিয়ে আমাদের দিনের পর দিন কষ্ট করতে হয়েছে, বিভিন্ন ওয়েবসাইট থেকে আমাদের তথ্যটা সংগ্রহ করতে হচ্ছে, বিভিন্ন নোট গাইড পড়ে তথ্যগুলা বের করতেছে। কিন্তু এখন তো তাকে এটা করতে হচ্ছে না। সেই মোবাইলটা নিয়ে জাস্ট ইউটিউবে গিয়ে তার লেখাটা অ্যাসাইনমেন্টটা লিখে ওখান থেকে দেখে দেখে লিখে দিচ্ছে। গার্ডিয়ানরা এইসব খেয়াল করতেছে না। কিন্তু এটা তো গার্ডিয়ানদের একটা দায়িত্ব যে আমার সন্তানটা যে স্কুল থেকে একটা অ্যাসাইনমেন্ট দিছে কতটুকু রেডি করছে, কিভাবে রেডি করছে, বিষয়টা কি আসলে গার্ডিয়ানরা দেখেন? আপনাদের কি মনে হয় বিষয়টা? আমার তো মনে হয় না বিষয়টা আরেকটু তদারকি করা উচিত। অনেক সচেতন গার্ডিয়ান আছে নিশ্চয়ই, কিন্তু আমি যা এখানে হচ্ছে দেখছি, আপনার বিশেষ করে নব্বই। আপনার গ্রামাঞ্চলের দিকে এটার কোনো পাত্তাই নেই। এই যে স্টুডেন্টরা যে পড়াশোনা করতো, এটা অনেকেই ভুলেও গেছে। এটা যে তারা পড়াশোনার সাথে যুক্ত আছে, তারা বিষয়টা গ্রামে হয়তো ভুলে গেছে। এরকম একেবারে নাজেহাল অবস্থা। শহরে তাও কিছু কিছু যাদের সামর্থ্য আছে টিচার দিতে পারতেছে, অনেকে বইয়ে দিচ্ছে না, কিন্তু গ্রামের অবস্থা খুব ভয়াবহ। গ্রামের অবস্থা আগেও খারাপ ছিল, বর্তমানে খারাপ আছে। যার কারণ হচ্ছে গ্রামে ইন্টারনেট সুবিধাটা তেমন ভালো না। আর গার্ডিয়ানরাও বর্তমানে ইন্টারনেট সম্পর্কে এতটা সচেতন না। কিন্তু যারা আমরা টাউনে যারা আছি, আমাদের বেশিরভাগ গার্ডিয়ান সচেতন বলে আমরা টাউনের থেকে আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানোর জন্য আমরা এখানে থাকতেছি, যে এত টাকা খরচ করে। যে উনি যে তার ছেলে মেয়ের পিছনে যে টাকাটা খরচ করতেছে, টিচারদেরকে বেতন দিচ্ছে, স্কুলের বই খাতা বাসা সবকিছু মিলে তার একটা বড় ধরনের টাকার প্রয়োজন হচ্ছে। কিন্তু যে টাকাটা খরচ করতেছে এটা কতটুকু কাজে যাচ্ছে, এটা কি ছেলে মেয়েদেরকে যাচাই করা উচিত নয় কি? যে আমার অবশ্যই। সন্তানটা অবশ্যই। ষষ্ঠ শ্রেণীতে পড়তেছে বা দশম শ্রেণীতে পড়তেছে, সে অনুযায়ী সে কতটুকু জ্ঞান অর্জন করেছে। আমরা শুধু এখন পরীক্ষা নির্ভর হয়ে গেছি, আমার ছেলে ভালো রেজাল্ট করলে হলো। নীতি নৈতিকতার বিষয়টা আমরা কোনো দিকে খেয়াল রাখতেছি না। মা নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, কিন্তু ছেলে নামাজ দোয়া পড়ে না, ওই বিষয়ে কিন্তু আমাদের খেয়াল নাই। প্রত্যেকের একটা, সে যেই ধর্মের হোক না কেন, ধর্মীয় রীতিনীতিগুলো আমাদের অনুশাসনগুলো মেনে চলতে হবে। একটা নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে যদি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আনতে না পারি, তাহলে এটার খেসারত দিতে হবে আমাদেরকে। এটা ভবিষ্যৎ আগামী ২-৩ বছরের মধ্যে কিন্তু আমরা বিষয়টা ভোগ করতে যাচ্ছি। এই অবস্থা যদি চলমান থাকে, শিক্ষা প্রতিষ্ঠান যে কবে খুলবে এটা এখনো বলা যাচ্ছে না। সেই ক্ষেত্রে একটা ছাত্র বা ছাত্রীকে ওই পড়াশোনায় মনোযোগী করার জন্য মা বাবা, শিক্ষা টিচারদের পাশাপাশি মা বাবা গার্ডিয়ানদেরকে একটু সচেতন করতে হবে যে তার ছেলে ঘুমাতে গেছে,
সে কি ঘুমাচ্ছে না মোবাইল মোবাইল টিপাটিপি করতেছে বা সকালে ঠিকমতো উঠতেছে কিনা, সেটা যদি গার্ডিয়ানরা একটু সচেতনতার সাথে গাইড দিয়ে থাকে, তাহলে আমি আশা করি 2-3 মাসের মধ্যে শিক্ষার্থীদেরকে আবার আগের মতো পড়াশোনার মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। যদি এই বিষয়টা তদারকি করা না হয়, তাহলে এই প্রজন্মটা একটা বড় ধরনের মাসুল দিতে হবে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, অত্যন্ত আচ্ছা, ধন্যবাদ। খুব সুন্দর আলোচনা করছেন। হ্যাঁ, আমি হ্যাঁ আমি আপু একটা বলেন। কথা বলি, অভিভাবকদের প্রতি আমার অনুরোধ, মানে গ্রামের ঘরগুলোতে কিন্তু প্রত্যেকটা রুমে দরজা নেই, যে কারণে বাচ্চারা কি করে সবাই দেখতে পারে। কিন্তু শহরে যেহেতু পড়ার রুমে বিশেষ করে এক্সাইট হওয়ার জন্য, কোনো শব্দ না আসার জন্য একটা রুম দিয়ে দেওয়া হয় ওদেরকে। দেখা যায় অ্যাসাইনমেন্ট করবে বলে দরজা বন্ধ করে ওরা কিন্তু অ্যাসাইনমেন্ট করে না, বা করলেও এই ফাঁকে ফাঁকে গেম খেলতেছে। ফেসবুকে ইয়ে করবে, সেটা করতে দেওয়া যাবে না। ডাইনিং রুমে এক্স্যাক্টলি বসাবেন, রাইট রাজিয়া আপনারা ম্যাডাম, ওই এই কথার সময়টুকু সাথে আমি কম আওয়াজ একমত। করবেন বা ওদের যাতে ডিস্টার্ব না হয় সেটা দেখবেন। আর মানে কি করে অনলাইন ক্লাস করার সময়ও মাঝে মাঝে এসে চেক করবেন, সারাক্ষণ যদি না থাকা যায়, সবার গৃহের কর্ম থাকে, দেখা যায় ক্লাস টাইমটা দুপুরে হয়, ওই সময় মা হয়তো রান্নায় থাকে, বাবা হয়তো বাসায় থাকে না, অনেক পারিবারিক সমস্যা তো থাকে, তারপরেও একটু তদারকি করতে হবে। আর মোবাইল সারাক্ষণ দেওয়া যাবে না, ব্যক্তিগত মোবাইলও দেওয়া যাবে না। পার্সোনাল রুম ওভাবে না দিলেই ভালো হয়, কারণ এখন মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে যদি একটা রুম দিয়ে দেওয়া হয়, তার নষ্ট হওয়ার জন্য আর কিছু লাগে না। এই আচ্ছা জিনিসটা আপু, খেয়াল রাখতে ধন্যবাদ। হবে। আর ধন্যবাদ। জি, এখন আমি উম্মে তনু আপুর কাছে যাচ্ছি। উনিও টিউশনের সাথে যুক্ত আছেন। এখন ওনার কাছে জানতে চাইবো, যেহেতু শিক্ষার্থীদের পড়াচ্ছেন বিভিন্ন জায়গায়, এম, এই যে পরিস্থিতিতে, করোনা পরিস্থিতিতে তো আমরা সবগুলা বিষয় একসাথে সমানভাবে টানতে পারতেছি না। ধরেন ক্লাস 6, 7, 8, এখানে 10 থেকে 12টা বা 9টা এই ধরনের সাবজেক্ট আছে। এখন ক্ষতি তো হয়ে গেছে আমাদের, প্রায় ধরেন আপনার 1 বছরের উপর থেকে স্কুল বন্ধ আমাদের। তাহলে এই পরিস্থিতিতে ক্ষতিটা যদি মিনিমাইজ রাখতে চাই আমরা, তাহলে আমরা কোন কোন বিষয়ের উপর, মানে কোন কোন সাবজেক্টের উপর শিক্ষার্থীরা গুরুত্ব দিবে, বেশি গুরুত্ব দিতে পারে এখন এই বিষয়, এই বিষয়ে আপনি যদি একটু আলোকপাত করতেন। আনমিউট করেন আপু, আপনার আনমিউট করতে হবে। তো যেটা বলছিলাম, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তো অনেক ধরনের সাবজেক্টই আছে। এখন সাবজেক্টগুলো আরো বিভক্ত হয়ে ওগুলো ডাবল হয়ে যাচ্ছে। এই যে বাংলা, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আবার ইংলিশ, ইংলিশটাও ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ম্যাথ আছে, সায়েন্স আছে। আমরা আসলে কোনো সাবজেক্টই বাদ দিতে পারি না, আসলে চাইলেও পারি না, কারণ এখনকার যুগটাই এমন হয়ে গেছে। তাও আমি মনে করি যেটা, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট ইংলিশ, ম্যাথ, সায়েন্স এই তিনটা মাস্ট আমাদের রাখাটা প্রয়োজন। এছাড়াও সমাজে হালকা পাতলা আমাদের কিছু কিছু বেসিক ধারণাগুলো রাখা উচিত। ম্যাথে সবচেয়ে বেশি আমাদেরকে গুরুত্বটা দিতে হবে, কারণ সেটা আমাদের বড় হয়, সেটা আমরা আর্টস করি, কমার্স করি কিংবা সায়েন্স করি, যেটাই করি না কেন ওটা আমাদের মাস্ট লাগেই লাগে। তো আমরা কোনোটাতে ফেলে কোনোটাতে যেতে পারবো না। আর ইংলিশটাও কিন্তু আমাদের মাস্ট, যেহেতু এটা আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো আমাদের মাস্ট ওইটাও পড়তে হবে। আর বাংলাটাও জেনে রাখতে হবে, কারণ এখনকার চাকরির বাজারে আমাদের সবসময় ওখান থেকেই আসে, কোশ্চেন গুলো আসে। তো সবগুলোই আমাদেরকে চালিয়ে যেতে হবে। এখানে কোনো ধরনের মানে পড়াশোনায় আমি আসলে কোনো শর্টকাট পাই না। তাও যদি এই মুহূর্তে যদি করোনার মধ্যে আমাদেরকে কোনো কিছু যদি করতে হয়, অ্যাটলিস্ট সবকিছুরই আমাদের বেসিক জিনিসটা জেনে নিয়ে পুরো বইটা শেষ করতে হবে। প্রত্যেকটা জিনিস থেকে আমাদেরকে একটু একটু করে হলেও জানতে হবে, আমরা কোনোটাই বাদ দিতে পারবো না। বেসিকটা জানতে হবে মাস্ট, এটা এটা আগে আমাদেরকে দেখতে হবে। বেসিকটা কিভাবে জানতে হবে সেটা আমরা অনলাইনে তো ক্লাস করছি, টিচারদের কাছে বা যারা প্রাইভেট টিউটরের কাছে পড়ছেন ওরা একটু গাইডলাইন নিতে পারেন, বা আমি গাইডলাইন এটাই দিতে পারি, তোমরা সবকিছুরই রিডিং গুলো পড়বা যারা স্টুডেন্টরা আছে। আর অভিভাবকরা একটু দেখবেন যে ওরা ওরা কতটুকু পারছে, শুধু ওদের উপর আপনারা ছেড়ে দিলে হবে না, যে ওরা অনলাইন থেকে পড়তে পারছে কি পারছে না, কিংবা অফলাইনে প্রাইভেট টিউটর থেকে পড়তে পারছে কি পারছে না। অনেকে শুধুমাত্র ডিপেন্ড করে প্রাইভেট টিউটরদের উপর কিংবা স্কুলের টিচারদের উপর। আমি না এটা একদম ঠিক মনে করি না। কেন মনে করি না? কারণ স্টুডেন্ট আসলে কি পড়ছে কি পড়ছে না এটা তো ও ওর মধ্যে রাখছে। আহ অভিভাবকদের মানে দরকার যে ওদের থেকে বের করা যে ওরা কি আসলে ঠিকঠাক ভাবে পড়ছে বা আসলে ঠিকঠাক ভাবে বুঝতেছে কিনা, বা ওদের ল্যাকিংসটা কোথায় কোথায়, এটা ওনাদেরকে দেখতে হবে। আমরা প্রাইভেট টিউটররা তো
ফুল দেখতে পারি না, বা আমরা যত সাধ্য আমাদের চেষ্টা করি, কিন্তু এটা গার্জিয়ানের সবচেয়ে বড় দায়িত্ব যে ওনাদেরকে ব্যাপারটা আরো ভালো করে খেয়াল করতে হবে। এটাই। আচ্ছা আপু, আপনার কাছে আরেকটা ছোট করে প্রশ্ন। মনে করেন একটা শিক্ষার্থী এই যে শুরু করলো এই ইয়া থেকে, অনলাইন থেকে পড়া শুরু করলো, তো বিষয়টা যদি ও বুঝতে না পারে বা আপনাকে বললো যে আরেকজন শিক্ষক অনলাইনে পড়াতে চাচ্ছে, এখন তো অনলাইনে অনেক সময় যেহেতু আমাদের কাছে ম্যাটেরিয়ালস গুলা ঠিক মতো নাই, সবকিছু নাই, তাহলে এটা কি যথাযথ হচ্ছে কিনা বা যথাযথভাবে এটা সম্ভব কিনা অনলাইনের বিষয়টা, নাকি অফলাইনে এগিয়ে যেতে হবে আমাদের? আসলে আহ কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আসলে অনলাইনে আসলে পারা যায় না, অনেক মানে পারা যায় না আমি এটা বলবো না, পারা যায়। তবে যে জিনিসটা আমি অফলাইনে 5 মিনিটে বুঝিয়ে ফেলতে পারছি, সেটা আমার অনলাইনে প্রায় 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টাও গেছে। মানে এখানে হচ্ছে যে টিচারদেরকে একটু ধৈর্য পরীক্ষা দিতে হবে। মানে অনেকে আসলে বিরক্ত হয়ে যায়, স্বল্পে বিরক্ত হয়ে যায়, কিন্তু এটা আসলে ওনাকে বুঝতে হবে যে এখানে অনলাইনে পড়ানো হচ্ছে, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, এখানে আমি হাতে কলমে ওকে বুঝাতে পারছি না। কিংবা আমরা অনেক সময় করি কি, জুমে যখন পড়াচ্ছি তখন আমরা স্ক্রিনটা শেয়ার করে হোয়াইট বোর্ডে লিখে দিই, কিন্তু এটা না, মানে টেকনোলজি জিনিসটা না কখনোই, মানে এটা ব্রেনে একটা ইফেক্ট করে। যে আমি এখানে টেকনোলজি ইউজ করছি, এখানে মোবাইলের দিকে তাকিয়ে থাকা একটা ব্যাপার আছে, আবার কানে ইয়ারফোন লাগিয়ে আমরা শুনছি, তো এই টেকনোলজিক্যাল ব্যাপারগুলো না এখানে আসলে খাটে না। আমি মনে করি সামনাসামনি বসে যদি আমি যদি হাতে কলমে বুঝাতে পারি, সেটা আমি 5 থেকে 7 মিনিটে বুঝাতে পারি, কিন্তু এটা না অনেক সময় মানে আধা ঘন্টা অনেক সময় হয় না, তখন না জিনিসটা স্টুডেন্টেরও পেন লাগে, আবার টিচারের আরো বেশি পেন লাগে। কিন্তু টিচারদের পেন লাগলে হবে না, একটু ধৈর্য সহকারে বুঝাতে হবে। আর আমি সবচেয়ে বেশি বেস্ট মনে করি অফলাইনটাই। আচ্ছা, অত্যন্ত ধন্যবাদ, অনেক সুন্দরভাবে আলোচনা করেছেন। এখন আমি আবার রাজিয়া সুলতানা আপুর কাছে ফিরে যাচ্ছি। আপুর কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে অটো প্রমোশন দিয়ে দিচ্ছে এই ক্লাসে, গত বছর দেখলাম আমরা এক ক্লাস এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে অটো প্রমোশন দিয়ে দিচ্ছে। এখন অটো প্রমোশন দিয়ে দিলে দেখা যায় যে কি কিছু অভিভাবক আছে আর পড়াশোনার যে বিষয়টা সেটা তেমন গুরুত্ব দিতে চায় না, সেই বিষয়টা গুরুত্ব না দিয়ে বলে যে হয়েছে আমার ছেলে উঠে গেছে আরেক ক্লাসে, আর কোনো শিক্ষক রাখার দরকার নাই। তাহলে এই ক্ষেত্রে করণীয় কি হতে পারে? অটো প্রমোশন কি সবকিছু, বা একটা শিক্ষার্থী কি শিক্ষার্থী নাকি পরীক্ষার্থী, আমাদের কোনটা বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত? ওদেরকে কি শিক্ষার্থী হিসাবে বিবেচনা করব নাকি পরীক্ষার্থী হিসাবে বিবেচনা করব? না, আফু। অবশ্যই ওদেরকে শিক্ষার্থী হিসেবে বিবেচনা করতে হবে, পরীক্ষার্থী হিসেবে না। পরীক্ষাটা মূল লক্ষ্য না আমাদের, এটা মাথায় রাখতে হবে। অভিভাবকদেরকেও রাখতে হবে, আমাদেরকেও রাখতে হবে। আর অটো প্রমোশন আসলে আমার মনে হয় দেওয়া উচিত না। ওরা তো সপ্তাহে একদিন আসতেছেই অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য। সেটা ওই একদিন কিন্তু সব ক্লাসে আসতেছে 6 থেকে 10 পর্যন্ত। এটাতে কিন্তু স্বাস্থ্যবিধি মানার কথা বললেও ওভাবে যতটা আমি দেখেছি স্কুলে মানা হয় না, এটা সম্ভব হয় না। তো খুব গ্যাদারিং হয়, এটা টিচারদের জন্য ঝুঁকিপূর্ণ, স্টুডেন্টদের জন্য ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে এর যদি চেয়ে আমার মনে হয় অ্যাসাইনমেন্ট পদ্ধতি না করে, হ্যাঁ আমি বলতেছি, অ্যাসাইনমেন্ট পদ্ধতিটা বাদ বাদ দিয়ে ওদেরকে একটা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হোক। যা আমি যতটুকু জানি এখন পর্যন্ত কোনো সিলেবাস দেওয়া হয়নি। সিলেবাস ওটাই, যে সপ্তাহে যেটা যে টপিকগুলো অ্যাসাইনমেন্ট দেয় এটাই। এভাবে না করে আমাদের আগে হয়তো মিড টার্ম নিত, তারপর এই পাক্ষিক পরীক্ষা নেওয়া হয়তো, এগুলো এখন নেওয়া সম্ভব না। তো আমাদের সিলেবাসকে সংক্ষেপ করে 6 মাস পর পর একটা পরীক্ষা নেওয়ার আয়োজন করা যেতে পারে, একদিন এক ক্লাসে। তাহলে স্কুলের সবগুলো কক্ষ আমরা ইউজ করতে পারবো। ওই শুধু ষষ্ঠ শ্রেণীর হলে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা হবে, এরপরে সপ্তম শ্রেণীর হলে সপ্তম শ্রেণী, এইভাবে করা যায়। এভাবে হলে স্বাস্থ্যবিধিও মানা যাবে, পরীক্ষার আওতায় আসবে, একটা চাপ থাকবে ওদের মধ্যে। যেমন অটো পাস দেওয়ার পরে গত বছর 1 তারিখ থেকে নতুন বই দেওয়া শুরু হওয়ার পরে অনেক অভিভাবক টিচার রেখেছিলেন, কিন্তু এরপর যখন দেখছেন যে স্কুল খুলবে না, বারবার পিছানো হচ্ছে, ওনারা বাসায় টিচার রাখতেছেন না, অনলাইনের ক্লাসও ওভাবে আসতেছে না। এবং এখনো গুঞ্জন শোনা যাচ্ছে যে সামনেও এভাবে অটো পাস দেওয়া হবে। তো অটো পাস দিয়ে যদি পাস করতে পারে আর ওভাবে পড়ার দরকার নেই, আর পড়া টিউশনের টাকাগুলো খরচ করার দরকার নেই, বেশিরভাগ অভিভাবক এটাই বুঝে। আর এই ফাঁকে যেসব স্টুডেন্টরা কর্ম করার মতো মোটামুটি উপযোগী, তারা আসলে আচ্ছা আপু, বিভিন্ন কাজে জড়িত হয়ে যাচ্ছে, এভাবে আমাদের তো ঝরে পড়া স্টুডেন্টের সংখ্যাও বাড়তেছে।
ধরেন সবাই তো বাসায় পড়ে শেষ করতে এগুলো পারবে না, বন্ধ করার জন্য না, সেটার জন্য সবাই অনলাইন বাসায় ক্লাসটাও পড়ে রাখতে হবে। সিলেবাস শেষ করতে হ্যাঁ, পারবে না, কিছু সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সিলেবাসটা ওই মানে রকম করতে হবে যে যে টপিকগুলো মানে আমাদের বাদ দিলে হবে না, মানে একদম ওইগুলাই রাখতে হবে। সেটা অনলাইন ক্লাসের মাধ্যমে টিচাররা মনিটরিং করবে, অভিভাবকদেরকেও সচেতন হতে হবে এই বিষয়ে। আর পরীক্ষার চাপটা অবশ্যই রাখতে হবে, কারণ আমরা যতই বলি যে পরীক্ষার মূল লক্ষ্য না, আমাদের পড়াশোনাটাই মূল লক্ষ্য, আসলে এটা সবাই বুঝে না এখনো ওভাবে। আহ, পরীক্ষা যদি না হয় এটা নিশ্চিত মানে বেশিরভাগ ছেলে মেয়ে পড়াশোনা করবে না, অভিভাবক ওইভাবে এটাকে প্রেশার হিসেবে নেবে না যে পড়াশোনাটাই আসল দরকার, সব পুরো বইয়ে যা আছে এগুলো একবার পড়তে হবে। যে আমি এর মাঝে তো অনেকবার স্কুলে গেলাম, প্রায় প্রতি মাসে আমাদের যাওয়া হয় লকডাউন ছাড়া। তো তখনই দেখি যে অভিভাবকরা আসে বেশিরভাগ বলে যে এই বিষয়ের জন্য কোন গাইড কিনবো, এটার জন্য কি আমি বলি যে কোনো গাইড লাগবে না, আগে সরকার যে বই দিয়েছে আপনারা সেগুলো করেন, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আগে রিডিং পড়ায় ফেলেন। আর ম্যাথ ইংলিশ এগুলোর জন্য নিজে না পারলে করতে হবে, টিচার রাখতে হবে মাস্ট। টিচার না রাখলে এগুলো আসলে বা অভিভাবক যদি গাইডলাইন না দিতে পারে এগুলো কাভার করা সম্ভব না। আর এগুলোকে বাদ দিলে তো তার লাইফটাই শেষ, এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ম্যাথ ইংলিশ আর ইয়া বিজ্ঞান, এই এগুলো তিনটা করতেই বিষয় হবে। ভালোভাবে দেখতে হবে। তো আপু, বাংলার এই বিষয়টা, তিনটা বাংলাও ভালোভাবে তো করতে হবে। দেখতে, এখন বাংলাটাও বাংলা করতে বিষয়ে হবে, কারণ আমরা পারে না, বাংলাকে মানে স্কুলে অনেক গুরুত্ব না স্টুডেন্ট আছে দিলেও। যে বাংলা হ্যাঁ, যেটা পারে না সেটাও তো পারে না, বাংলা যেটা সেটা, এই যে বাংলা এটাই দ্বিতীয় বলতেছি পত্র যে যেটা আছে বাংলাকে আগে সেটাকে আগে জম অতটা মনে গুরুত্ব করে, দেওয়া হতো না। হ্যাঁ, কিন্তু মানে এখন বাংলাকে স্বাভাবিকভাবে। বাদ দেওয়ার কোনো উপায় নেই। এক তো এটা আমাদের মাতৃভাষা হলেও এখানে ব্যাকরণগত ভাষাগত বিভিন্ন বিষয় আমাদের জানতে হবে, যেহেতু আমাদের জব লেভেলে গিয়ে লাগবে। ইন্টারের পরে ইউনিভার্সিটি পরীক্ষা বা মেডিকেল পরীক্ষা যেটাই হোক, আমার মনে হয় মেডিকেলও আছে। মানে ওটা দেখা যায় যে সব কিছু জায়গায়। মুখস্থ আর করার এমনিতে চেষ্টা নিজের করে, জন্যও জানতে হবে। হ্যাঁ, কিছু নিজের এমসিকিউ মুখস্থ ভাষাগত করার সমৃদ্ধির চেষ্টা জন্য করে, বা অবশ্যই বাংলা পড়তে যে হবে। কোনো মতে ইয়া করে চলে যায়। এটা করা যাবে না। বাংলা ব্যাকরণ আমি দেখেছি, আগে তো আমাদের অনেক বড় মোটা বই ছিল, এখন অনেক শর্টকাট করে ফেলছে। তো এটাও একটা ক্ষতিকর দিক। আমি অনেক খুব হতাশ ইফেক্টিভ, হয়েছি বই এটা বইগুলো অনেক দেখে। ভালো, বুট বইটা অনেক ভালো। আগের বইগুলো অনেক ভালো। এখন বাংলা ব্যাকরণ যেটা করা হয়েছে 9-10 এর বইয়েও, আগের 9-10 এর বইয়ের সাথে মিললেই টপিক গুলো খুব শর্টকাটে সারা হয়েছে। এটা তো আসলে বিস্তারিত জানার উপায় নেই। তাহলে ওরা কি করবে? আমরা তো এই যে বিসিএস দিচ্ছি, আমরা এখনো আর 9-10 এর বাংলা ব্যাকরণকে বোর্ড বইটাকে প্রাধান্য দিচ্ছি, কিন্তু নতুন অবশ্যই। যে বইটা এটাকে প্রাধান্য দেওয়ার উপায় নেই। হ্যাঁ, এই বইটা ধরলে বোঝা যাবে যে এখানে কি আছে। আচ্ছা, জানি ধন্যবাদ না আপু। আমাদের বইগুলা যারা করে এরা কি বুঝে এগুলা করতেছে। দেশের ধন্যবাদ। শিক্ষা ব্যবস্থা খুব খারাপ দিকে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই সেটা কাটিয়ে উঠতে হবে আর কি, আমাদের সবাইকে সম্মিলিতভাবে। এখন আমি মোহাম্মদ শহীদুল হাসান ভাইয়ের কাছে আসতেছি। ভাইয়ের কাছে আমি জানতে চাইবো যে, যেহেতু আপনি ছাত্র অবস্থায় টিউশন করেছেন, এখন করোনা পরিস্থিতিতে হয়তো বিষয়টা আপনিও লক্ষ্য করেছেন, আমাদের অনেক ভাই বোন যারা উচ্চ শিক্ষায় অধ্যয়নরত আছে, পড়াশোনা করতেছেন, ওনাদের এই যে যে খরচের বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে, প্রায় ধরতে গেলে যারা মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আমরা যারা আছি, তাদের যে খরচের বিষয়টা হচ্ছে যে আমাদের সম্পূর্ণ টিউশনের উপর নির্ভরশীল। যেহেতু আমরা বড় হয়ে গেছি, বাড়ি থেকে আনতে পারি না ওভাবে, এই টাকা পয়সা আনতে পারি না, বা নিজের খরচ নিজেকে মেনটেন করতে হয়। আমাদের দেশে এমন সুযোগ নাই যে এখানে একটা পার্ট টাইম জব করবে, সেই সুযোগটাও কম। ঠিক আছে? তাহলে যেহেতু পরীক্ষা হচ্ছে না বা স্কুল বন্ধ দীর্ঘদিন ধরে করোনার ভয় থেকে, অনেক অভিভাবক টিউটর রাখতে চাচ্ছে না। এটা একটা বিষয়, এই টিউশন সংকট বা সেটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে, এ, আমাদের এখানে অনেকগুলা টিউশন মিডিয়া আছে শহর এলাকায়। ঠিক আছে? যে আগে ছিল যে 50% অগ্রিম দিয়ে দেওয়া হতো, তারা আমাদের কিন্তু শত্রু বা এরকম কিছু না। বিষয়টা আমি একটু আলোচনা করার চেষ্টা করতেছি। এই কারণে যে, যেহেতু এটা আমরা স্টুডেন্টরাই টিউশন গুলা নিয়ে ওনাদের থেকে টিউশন গুলা করাই, এই যে মিডিয়া থেকে যে আমরা টিউশন গুলা নিই, সেখানে এখন দেখতেছি কোন কোন মিডিয়া এটা 70%, 70% করে ফেলছে। এই সংকট যেহেতু আছে, সেটা একটা বেতনের 70% অগ্রিম দিয়ে দিয়ে দিতে হয়। তাহলে একটা শিক্ষার্থী এই অবস্থায়, যে আর্থিক যে অবস্থা বর্তমানে সবার,
সেই ক্ষেত্রে 70% যে অগ্রিম মিডিয়া ফি দিয়ে টিউশন নেওয়া পসিবল কিনা, পাশাপাশি হচ্ছে যে টিউশন মিডিয়া যারা চালাচ্ছেন ওই ভাইয়েরা কিভাবে সহযোগিতায় এগিয়ে আসতে পারে, ওনারা কি চাইলে পারে না একটু ডিসকাউন্ট দিয়ে, যেহেতু ওনাদের হাতে টিউশন আছে, ওনারা বললো যে আপনাদেরকে এত পার্সেন্ট দিতে হবে আগে, আগেরটা আগে, ওনাদের একটা অভিযোগ আছে এরকম দিলে পরে টিউশনটা মানে স্থায়ী হয়ে গেলে ওই টাকাটা ব্যাকআপ দিতে চায় না। তাহলে এই ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত কিনা? মনে করেন এইরকম একটা সুযোগ, একজনে যে 500 টাকা দিয়ে জয়েন করলো, বেতন পাওয়ার পর স্যালারি বা সম্মানী যেটা বলি সেটা পাওয়ার পরে সেটা আবার ব্যাকআপ দিয়ে দিল। সেই ক্ষেত্রে টিউশন মিডিয়া যারা চালাচ্ছেন ভাইদের করণীয় কি হতে পারে? এই দুটা বিষয় নিয়ে যদি আপনি আলোকপাত করতেন। ধন্যবাদ দিনার ভাই। আমি প্রথমে অভিভাবকদের নিয়ে একটা কথা বলতে চাই। যারা যে এই মুহূর্তে মানে করোনাকালীন সময়ে গৃহশিক্ষক যারা ছিলেন তাদেরকে যে বিদায় দিয়ে দিলেন, আসলে বিষয়টা একটা দৃষ্টিকোণ থেকে ধরতে গেলে বিষয়টা অমানবিক। যার কারণ হচ্ছে, আমি আগে শিক্ষকদের পক্ষে বলি, তারপরে স্টুডেন্টের বিষয়টা বলবো। অমানবিক হচ্ছে কারণ এখানে যারা টাউনে টিউশন করে বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং গ্রাম থেকে উঠে আসে। তো আমরা যারা গ্রাম থেকে আসছি, আমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত মা বাবা যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা করেছেন। এখন এরপরে গিয়ে অনার্সে গিয়ে নিজেদের মধ্যে একটা তাড়না কাজ করেছে, আমি তো মানে বড় হয়েছি, মা বাবার থেকে একটু কম নিজে যদি একটা টিউশন করাই, তাহলে তার খরচ দিয়ে যদি আমি নিজে চলতে পারি, অন্তত আমার খরচটা যদি বাইরে থেকে আনা না লাগে, তাহলে আমার মা বাবারা একটু মানে স্বস্তি বোধ করবেন যে আমার ছেলেকে আর খরচ দিতে হচ্ছে না, সে যে অনার্সে 4 বছর বা অনার্সটা ভালো করে শেষ করার পরে একটা ভালো জব করলে আমাদের পরিবারের একটা কি হবে, বড় ধরনের উন্নতি হবে। কিন্তু এই পর্যায়ে এসে যখন একটা টিউশন গৃহশিক্ষক টিউশন করাতে যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফিমেল টিচার যারা আছে এদের সম্মানটা খুবই কম দেওয়া হয়। আর ফিমেল টিচারদের একটা সমস্যা হচ্ছে, ওনারা 1,500 2,000 যা পায় তাতে চলে যায়, যার কারণে অভিভাবকরাও ওই সুযোগটা কাজে সংকট লাগায়। থেকে হয়ে যায় আর কি, সংকট থেকে হ্যাঁ, সবাই যায় না, অনেকে। সংকটের কারণে হয়, হ্যাঁ, বেশিরভাগই চলে যায়। ওই দিন আমি একটা মিডিয়াতে গেছিলাম, ওখানে দেখতেছি 2টা আপু বসে আছে। আপু বলতে ওনারা আমার অনেক জুনিয়র। এরপর আমি দেখলাম ওনারা একটা টিউশন ঠিক করতেছে, চকবাজার থেকে সুগন্ধা আবাসিক যাবে, 2,000 টাকা, ইভেন 5 দিন পড়াইতে হবে। আচ্ছা, ওনার গাড়ি ভাড়া, আসা যাওয়া, টাইম সবকিছু মিলে যদি একটা অভিভাবক চিন্তা করে, আসলে কি 2,000 টাকা ওনার পোষাবে বিষয়টা? সেটাতে আপনারা কি বলেন? এটা অবশ্যই একটা ইয়া থাকা দরকার, হয়তো হ্যাঁ, পোষাবে না, কিন্তু সংকট থেকে অনেকেই বিষয়টা পারতেছে না। আমি বিষয়টা যেহেতু আমি একটা গ্রুপের সাথে যুক্ত আছি, এটা সংকট যারা পারতেছেন, আমি বিষয়টা দেখছি। ওনাদের কথা বলতেছি, যারা পারতেছেন হ্যাঁ, ওনাদের কথা। হ্যাঁ, অনেকে টিচারকে টাকা দিতে পারে না, ঠিক আছে, কিন্তু যথাযথ সম্মান করলে অনেক আমাদের ভাইয়েরা আছে যারা ফ্রিতে পড়াইতে ইচ্ছুক। দেখেন, আপনার ফেসবুকে দেখবেন বা অনেক জায়গায় দেখবেন যে ফ্রি পড়াতে, অনলাইনে বা বাসায় গিয়ে যদি টাকা পয়সার সমস্যা থাকে ফ্রি পড়াবে, যে এরকম অনেক ভাইকে দেখা যায়। ওই সুযোগটা অবশ্যই অনেকে গ্রহণ করতে পারে না। আর যাদের আছে ওনাদের উচিত, কারণ ওনারা যদি আমাদেরকে একটু বাড়িয়ে দেন, তাহলে যাদের নাই তাদের থেকে আমরা কম নিতে পারি। আমি একটা থেকে কম নিলাম, আরেকটা থেকে পুষিয়ে নিলাম, তাহলে আমাকেও চলতে হবে, ওনাদেরকেও পুষাইতে হবে যার যার সামর্থ্য অনুযায়ী। এক্ষেত্রে যে টিচারদের আপনারা ছেড়ে দিলেন, যে আপনার সন্তানের পড়াশোনার অবস্থাটা কতটুকু হয়েছে। একটা সন্তান যে যাই বলুক না কেন, নিজ থেকে পড়াশোনা, ইভেন আমরা বড় হয়েছে, আমরা নিজেরাই নিজ থেকে এখনো পড়াশোনা করি না, তাহলে একটা ছোট বাচ্চা কেমনে নিজ থেকে পড়াশোনা করবে? আর তার তো এখন সময় কাটানোর অনেক মাধ্যম চলে আসছে। আগে আমাদের যখন আমরা ছোট ছিলাম, আমাদের হয়তো সময় কাটানো একটা হয়েছিল ফুটবল খেলা, ক্রিকেট খেলা বা মাঠে দৌড়াদৌড়ি করা, কিন্তু টাউনে ওই সুযোগটা নাই। সে কি করতেছে, বাসায় হয়তো টেলিভিশন দেখতেছে, নয়তো মোবাইল টিপতেছে বা গেম খেলছে। এক্ষেত্রে অভিভাবকরাও একসময় গিয়ে সন্তানদের প্রতি অতিষ্ঠ হয়ে যায়, অতিষ্ঠ হয় ওনারা, কিন্তু ওই বিষয়টা মাথায় আনেন যে আমি একটা টিচার রেখে যদি আমার সন্তানকে যথাযথভাবে নার্সিং করি, তাহলে আমার ছেলেটা অন্তত একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবে পড়াশোনা। এই যে গত 1.5 বছরের মধ্যে যাদের বাসায় টিচার নাই আর যাদের বাসায় টিচার আছে, আপনি দুইজন শিক্ষার্থীকে একসাথে বসালে বুঝতে পারবেন কার কতটুকু, যার টিচার নাই সেই কতটুকু এগিয়ে আসতে পারছে, আর যাদের টিচার আছে তাদের অবস্থান কতটুকু। আর এটা যদি অভিভাবকরা একটু টিচারদেরকে, মানে যারা গৃহ শিক্ষক আছেন ওনাদেরকে যদি একটু সম্মান করেন বা যদি মূল্যায়ন করেন, তাহলে একজন টিচার উনিও মানুষ, আমি অভিভাবকও মানুষ।
একজন মানুষ আরেকজন মানুষকে কথা দিয়ে যা করাইতে পারে, যা কাজ আদায় করে নিতে পারে, অনেক সময় টাকা দিয়ে আমরা কাজটা আদায় করিয়ে নিতে পারে না। কারণটা হচ্ছে একজন টিচারকে যদি একটু সম্মান করে বা মেহমানের মতো, কারণ আরেকজন টিচার উনি এমনি সম্মান পাওয়ার যোগ্য। আপনি যদি এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলবো, নাস্তার বিষয়টা অনেক সময় টিউশন গল্পের মধ্যে দেখে অনেকে নাস্তা দিয়ে, অনেকে নাচতে দেয় না। আচ্ছা ভাই, নাস্তা দিক না দিক, হ্যাঁ, অন্তত টিচারকে যদি একটু সম্মান করেন, তাহলে আপনার টিচারকে সম্মান করলে আলটিমেটলি সেটা ফলাফলটা আপনার ছেলে পাচ্ছে। আপনি যদি আমাকে সম্মান করেন, আমি আপনার ছেলেকে আরো আধা ঘন্টা বেশি পড়াবো। তাহলে এটা কেন? ওই যে আন্তরিকতা, আপনি আমাকে আন্তরিকতা দেখেছেন, আমারও সেই সিম্পথিটা চলে আসবে যে ওনারা আমাকে এতটুকু সম্মান করে, আমি কেমনে ওনাদেরকে ফাঁকি দিই। আবার আমাদের ভাইদের মধ্যে একটা সমস্যা, যাদের টিউটর ভাইদের মধ্যে আমরা 1 ঘন্টা থেকে বেশি সময় দিতে চাই না, তাড়াহুড়া করি, সপ্তাহে 3 দিন কথা বলি, কিন্তু আমরা 2 দিন যাই, 1 দিন যাই। আমার কথা হচ্ছে, কেন ভাই? এটা আপনি যখন একটা দায়িত্ব নিচ্ছেন, আপনাকে একটা সম্মানে দেওয়া হচ্ছে, আপনি 3 দিন যান, আপনার সাথে যা কথা হয়েছে আপনি ততদিন যাবেন। কিন্তু কোনো কাজ করতে আগে বলে দিবেন, আন্টি বা আঙ্কেল ভাই আপনারা যদি ভালো ভালো এই জিনিসটা আমি তোকে আরেকটু করিয়ে দিব বা পুষিয়ে দিব, এই জিনিসটা বলা যায়। অনেক সময় দেখা যায় ঠিক মতো যায় না, যার কারণে 1 মাস পর টিউশনটা চলে যায়, এখন দুষ্ট হয়ে যায় আবার অভিভাবকের। এক্ষেত্রে আমাদের উভয়ের একটু ইতিবাচক হতে হবে, যে টিচারদেরকে টিচারের দায়িত্বটা যথাযথ পালন করতে হবে, আর অভিভাবকদেরকেও তাদের দায়িত্বটা যথাযথ পালন করতে হবে। এবার আসি টিউশন মিডিয়ার কথা বলছেন, যে টিউশন মিডিয়া যারা চালায় ওনারাও কিন্তু শিক্ষার্থী। আমি দেখলাম চকবাজারে একটা টিউশন মিডিয়া গেছিলাম 2 সপ্তাহ আগে, আমি ফোন দিয়ে ওনাদের সাথে কথা বলছি একটা টিউশনের ব্যাপারে, গিয়ে দেখলাম সবগুলো ইন্টারমিডিয়েটের ছেলে, 4-5 জন মিলে ওরা কাজগুলো করেছে। তো এরা যে ইন্টারমিডিয়েট, এরাও তো শিক্ষার্থী, কিন্তু এরা যে মানুষের কাছ থেকে 50% বা 70% আগে নিয়ে নিচ্ছে। অনেক সময় এখন টিউশন মিডিয়াটা এক ধরনের ব্যবসায় পরিণত হয়ে গেছে। আমি বলতেছি না যে এটা খারাপ জিনিস, কিন্তু আপনারা একটা ন্যায্যভাবে নেন, যে 70% নিচ্ছেন। আপনি যদি একদিনে 2টা বা 3টা টিউশন দিতে পারেন, যদি টিউশন গুলা ধরেন 3,000 বা 4,000, আপনি যদি 60% নিয়ে নেন, 3,000-এর মধ্যে 60% হলে কত হয়? 318 টাকা চলে যায়। একটা টিচার 1 মাস পড়ানোর পরে সে 1200 টাকা পাবে। সে যাওয়ার আগেই তো তার ভয় লাগে যাবে যে আমি সারা মাস কষ্ট করলাম, এরপর আর 1 মাস পরে যে টিউশনটা থাকবে এটার কোনো নিশ্চয়তা নেই। কেন? টিউশন মিডিয়া গুলা কি করে, অভিভাবকদের সাথে কথা বলে 1 মাস পরে বলছে আপনার টিচারটা কেমন, যদি ভালো না লাগে আমাদের জানেন, আমরা এর থেকে আরেকটা ভালো টিচার দিব। কেন ভাই? আপনি অবশ্যই টিচারটা অনেক দিচ্ছেন, তার গুরুত্বপূর্ণ। থেকে আপনি একটা টাকা নিচ্ছেন না? 50% হোক, 40 যা পারেন নিছেন তো, তাহলে এটা আপনার একটা লায়াবিলিটি। যে আপনি তো অভিভাবককে ফোন করে এটা বলতে পারেন না যে আপনার টিচারটা কেমন। আপনি জিজ্ঞেস করতে পারেন কেমন পড়ায়, ভালো পড়ায় কিনা, টিচারের সাথে একটু কথা বলিয়ে আপনার ছেলে মেয়ের অগ্রগতিটা একটু যাচাই করুন, ওটা বলতে পারেন। কিন্তু এটা বলতে পারেন না যে ওনার থেকে আরেকটা ভালো টিচার আছে, যদি ওটা ভালো না লাগে আমাদের জানাই। বিষয়টা একটা কি অমানবিক পর্যায়ে চলে যাচ্ছে। আমরা যে প্রত্যেকটা সেক্টরে যারা এই কাজগুলো করতেছি, কিন্তু আমরা বেশিরভাগই শিক্ষিত সমাজের মোস্ট অফ দ্য অংশই ওই কাজটা করে থাকি। কেন ভাই? এটা আপনি একটা ভাইকে টিউশন দিলেন, উপকার করলেন, টিউশন দেওয়াতে আপনার একটা উপকার হইলো, আপনি একটা সোয়াবের ভাগী হলেন, পাশাপাশি আপনি টাকা পেলেন। আর যে ভাইকে টিউশন দিয়েছেন সে মানসিকভাবে একটু শান্তিতে থাকবে, মাস শেষে সে একটা সম্মানী পাবে, যেটা দিয়ে সে তার সারা মাসের খরচগুলো চালিয়ে যেতে পারে। এখন মাস শেষ হয়েছে, তার আগে আপনাকে কিছু দিয়ে দিচ্ছে 60% বা 50%, 70%, মাস শেষ হওয়ার পরে সে কিছু পাইলো। এখন এর পরের দিন গিয়ে দেখা যাচ্ছে অন্য একটা টিচার এসে ওখানে বসে আছেন, ওনাকে বিদায় দেওয়া হলো। তাহলে 1 মাস কষ্ট করার পরে সে যে কাজটা করলো, টিউশন মিডিয়া কাজটাকে আদৌ কি ভালো করছেন? তো টিউশন মিডিয়া যারা চালান, আমি আপনাদেরকে বলবো আপনারা একটা নির্ধারিত ফি নিতে পারেন ভাই, 20% বা 10%। আপনার ওইটা পার্সেন্ট হিসাব না করে 500 টাকা একটা ধার্য করেন, বা টিউশন বেঁধে 3,000-এর উপরে গেলে আপনারা 4,000 হলে 1,000 টাকা ধার্য করেন, আর 3,000-এর নিচে হলে 500 টাকা ধার্য করেন, যেটা যে আপনি প্রথমেও নিয়ে ফেলতে পারেন বা মাস শেষেও নিতে পারেন, কিস্তিতে মাধ্যমে নিতে পারেন। এটা কারোর জন্য সাফার হবে না। আপনি যে একটা পার্সেন্টেজ ধরাই দিলেন, এটা তো টিউশনের অনেক সম্মানের কষ্ট। গিয়ে ক্রমান্বয়ে প্রপোর্শনালি এটা বেড়ে যায়, যার কারণে অনেকে টিউশন গুলা নিতে পারে না। এখন টিউশন যারা নেয় কর্জ করে বা ধার করে, বন্ধুদের থেকে ধার করে নিল, এখন মাস শেষে গিয়ে টাকাটা বন্ধুকে এনে দিয়ে দিল, সে যে সারা মাস টিউশন করলো সে কি পাইল? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। এখন আমি আবার মেতন ও আপুর কাছে ফিরে যাব। আপুর কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা যে ফিমেল টিউটররা আছি বা টিউশন করাতে, সেক্ষেত্রে এই নারী টিউটরদের চ্যালেঞ্জটা কি? এবং অনেক সময় দেখা যায় যে
এ, যারা এই নারীদের জন্য মানে শিক্ষার্থী যদি নারী হয় বা ফিমেল হয় সেক্ষেত্রে পুরুষ আহ, আহ, পুরুষ শিক্ষক রাখার ক্ষেত্রে অনেকগুলা চ্যালেঞ্জ বা ঝুঁকির সম্মুখীন হতে হয় বা বিভিন্ন বিষয় পত্র পত্রিকায় শোনা যায়। আর একটা বিষয় হচ্ছে যে এই প্রথম দিন যাওয়ার ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে টিউশনে, এই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, তো বেসিক্যালি আমরা অনেক সময় মানে আমরা যদি কারো মানে আমাদের কারো ক্লোজ কারো থেকে যদি আমরা টিউশনটা পেয়ে থাকি তাহলে মোটামুটি একটা ট্রাস্ট করা যায়। তাও যদি আমাদের ট্রাস্ট যদি ওভাবে যদি একটু কমতে থাকে তাহলে আমরা আমাদের ভাইদেরকে নিয়ে যেতে পারি, কিংবা আমরা আমরা আমাদের আব্বুকে বা আম্মুকে নিয়ে যেতে পারি। এই ক্ষেত্রে আমরা একটা সতর্কতা অবলম্বন করতে পারি। তারপর ঠিকঠাক ভাবে কথাবার্তা বলে, আমি যদি পার্সোনালি আমার কথা বলা হয় তাহলে আমি আমার আম্মুকে বা আমি আমার ভাইকে নিয়ে যাব, কিংবা আমি আমার আব্বুকে নিয়ে যাব। তারপরে উনারাই দেখবে, তারপর আমি নিজেও দেখবো সেখানে পরিবেশটা কেমন, যে হ্যাঁ এখানে ট্রাস্ট করা যায় কিনা। আর এভাবে যদি শুরু করা যায় তাহলে আমি বেস্ট মনে করি। আর আমার মনে হয় কি, নিজের বাসার কাছাকাছি হলে জিনিসটা ভালো হয়, যেখানে হেঁটে যাওয়া যাবে, বা মানে রিক্সা ভাড়া খুব বেশি না, 10-15 টাকা 20 টাকা এরকম দূরত্বে থাকলে না জিনিসটা মানে তাহলে সুবিধা আর কি। যদি আমি যদি কখনো কোনো প্রবলেম ফেস করি তখন যে কাউকে কল দিলে যেন সে খুব তাড়াতাড়ি এসে আমাকে সিকিউর করে নিতে পারে। এই। আর আরেকটা কোশ্চেন কি করেছিলেন? আরেকটা ছিল যে ফিমেল শিক্ষার্থীর জন্য পুরুষ শিক্ষক যে রাখি আমরা, আচ্ছা, চ্যালেঞ্জটা। সেক্ষেত্রে ঝুঁকি আছে কিনা কোনো, সেক্ষেত্রে এই যে পুরুষ শিক্ষক যারা আছে তাদের আচরণ কিরকম হওয়া দরকার, একেবারে কি ক্লোজ হয়ে যাওয়া উচিত নাকি একটা এই যে শিক্ষক ছাত্র শিক্ষকের যে সম্পর্ক সেটা কিভাবে এগিয়ে যাওয়া উচিত? আসলে ব্যাপারটা হচ্ছে মেন্টালিটির উপর ডিপেন্ড করে, কার মেন্টালিটি কেমন, কার মধ্যে ম্যাচুরিটিটা কেমন। আমি আমি একজন পুরুষ, আমি যদি একজন ফিমেলকে যদি পড়াতে যাই তাহলে আমাকে বুঝতে হবে যে ওর সাথে আমার সম্পর্কটা কি। আমার সম্পর্ক যতটুকু ততটুকুই। হ্যাঁ, আমরা এখন বলতে পারি যে সারাক্ষণ শুধুমাত্র আমি পড়াবো পড়াবো পড়াবো, এটা বোরিং, স্টুডেন্ট বোর হয়ে যায়। হ্যাঁ, তুমি তোমার লাইফে কিছু জিনিস শেয়ার করো স্টুডেন্টের সাথে, তাই বলে এমন কিছু শেয়ার করিও না কিংবা এমন কিছু বলতে যাও না যেটার কারণে ও তোমার প্রতি মানে অনেক কিছু ভেবে ফেলে, বা তুমিও তাকে নিয়ে তেমন কিছু চিন্তা করবা না। এটা আমি মনে করি যে সকল মেল টিউটরদেরকে মানে এই জিনিসটা চিন্তা করা উচিত, তাদের মেন্টালিটিটা ওরকম রাখা উচিত। তাকে বুঝতে হবে যে সে তার মানে সে তাকে তার এটা আসলে মাথায় রাখা উচিত যে সে তার বোনকে পড়াচ্ছে। আমি মনে করি এটাই সবচেয়ে বেস্ট তার জন্য। এমনটা চিন্তা করলে আমার মনে হয় না আর এর চেয়ে খারাপ কিছু হবে। আমি আমার ছোট বোনের জন্য টিউটর রাখছি, মেল রেখেছি। আমি দেখতেছি ওই টিউটর অনেক কিছু শেয়ার করতেছে, অনেক কথা বলতেছে আমার বোনের সাথে, আমার বোনের সাথে। হ্যাঁ, ফিমেল। আমার বোনের সাথে অনেক কিছু শেয়ার করতেছে, কিন্তু ও ও কিন্তু এমন কিছু করতেছে না বা এমন কিছু বলে ফেলতেছে না যেটা আমাদের মানে খুব মানে আমরা তাকে কটু চোখে দেখি। আমরা কিন্তু সারাক্ষণ তত্ত্বাবধানে রাখছি, তো গার্জিয়ানেরও একটু উচিত যে ব্যাপারগুলো লক্ষ্য করা, যে সে কি বলতেছে না বলতেছে। টিচার কি মানে পড়ানোর বাইরে মানে ওভার মানে আমার মনে হয় ওভার কোথাও যাওয়া উচিত না, মানে তাকে একটা সীমার মধ্যে থাকা উচিত যে তার কি বলা উচিত আর না বলা উচিত। হ্যাঁ, বাইরের ব্যাপারগুলো তুমি শেয়ার করো, স্টুডেন্টের সাথে শেয়ার করো যে আজকে এরকম হয়েছে ওইরকম হয়েছে, তাই বলে ওই যে ঘটনা শেয়ার করা উচিত না, বা এমন কিছু শেয়ার করা উচিত না যেটাতে স্টুডেন্ট অনেক কিছু ভেবে ফেলে বা টিচারের মধ্যে একটা অন্যরকম মনোভাব চলে আসে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে বলেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপু, যদি এই যারা ফিমেল টিউটর আছে ওনারা যদি দেখে যে টিউশনে যাওয়ার পর কিছুদিন যাওয়ার পর উনি ওখানে আশঙ্কা করতেছেন যে কোনো একটা ইনসিডেন্ট বা কোনো একটা ইয়া সমস্যার সম্মুখীন হতে পারে বা এই ধরনের কিছু, যেহেতু মানুষের বিষয়, মানুষের এক এক সময় এক এক আচরণের পরিবর্তন হতে পারে, সেই ক্ষেত্রে ওই ফিমেল টিউটর উনি কি করতে পারে, উনি কি টিউশনটা ছেড়ে দিবে নাকি ওনার অভিভাবকের সাথে যারা আছে ওনাদের সাথে কথাটা শেয়ার করে উনি ওখান থেকে ফিরে আসবেন? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে যদি আমার ক্ষেত্রে এই জিনিসটা হয় তাহলে আমি কিভাবে কি করবো আমি একটু শেয়ার করি। আমি যদি ওখানে যদি কোনো অনেক ধরনের প্রবলেম তো থাকতে পারে, ছেলে ঘটিত হোক বা যেটা সাধারণত এটাই ঘটে থাকে। আর সেটা হ্যাঁ, শুধুমাত্র হ্যাঁ। যে যার বাসায় পড়াতে যাচ্ছি সেখানে হবে তা কিন্তু না। আশেপাশে যারা ওদের আশেপাশে যারা থাকে সেখানেও প্রবলেমটা হতে পারে। তো এক্ষেত্রে আমি করতে পারি কি, আমি যদি ছেড়ে দিই তাহলে কি হবে, তাহলে ওরা পরবর্তীতে আরেকটা ফিমেল টিউটর রাখবে। আরেকটা ফিমেল টিউটরও তো তাহলে তো প্রবলেমে পড়ে যাবে। সেও তো মানে আমি নিজেকে সিকিউর করার জন্য তাহলে আরেকজনকে ইনসিকিউর করে আসছি।
তাহলে এই ক্ষেত্রে আমার করতে হবে কি, আমাকে একটু অভিভাবককে ব্যাপারটা জানাতে হবে আর জিনিসটা বলে আসতে হবে যে এরকম করলে তো হবে না, আপনারা জিনিসটা দেখেন, আপনারা ওভাবে একটা ব্যবস্থা নেন। আমি মনে করি এভাবে যদি বলে এসে যদি আমি টিউশনটা অফকোর্স ছেড়েই দেওয়া উচিত যদি বেশি প্রবলেম দেখি। আর যে জিনিসটা যদি ঠিকঠাক করা যায় কথাবার্তা বলে, তাহলে ইটস ওকে। তবে আমি এটাই বেস্ট মনে করি যে ছেড়ে চলে একজন বড় গার্জিয়ানকে জানিয়ে চলে আসলেই বেস্ট হয় আর কি। মেয়েদের ক্ষেত্রে আসলে কোনো কিছু এভাবে মানে ইনসিকিউর, হালকা পাতলা ইনসিকিউরও রাখা উচিত না, মেয়েদের ক্ষেত্রে বেস্টটাই হওয়া উচিত। স্পষ্টবাদী হতে হবে। দিনা ভাই, জি। আমি একটু একটা কথা বলি, মাঝখানে একটু ইন্টারভিউ হ্যাঁ ভাই, অবশ্যই। ফিমেল স্টুডেন্টের ক্ষেত্রে যে মেল টিচারদের বিষয়টা আছে, যারা মেল হ্যাঁ টিচার আছে, আপনারা যে হ্যাঁ হ্যাঁ। পড়াতে যাচ্ছেন, আপনি তার ওখানে প্রেম করতে যাচ্ছেন না। আপনি যদি ওই না, মন অনেকে মানসিকতা আবেগী হয়ে যায় ওখানে গেলে, আপনি মনে বললেই, করেন আবেগী হয়ে গেল বা মানবিক বিষয় তো ধরেন, আপনি যে সেক্ষেত্রে কি করা টিউশনটা উচিত? করাচ্ছেন, এক্ষেত্রে আপনার দুইটা উদ্দেশ্য। এক হচ্ছে আপনার পড়ানো, সাথে আপনি কিছু ফিনান্সিয়াল সাপোর্ট পাবেন। তার মানে এই না যে আপনি তাদের ফ্যামিলির একজন মনে করলে বা স্টুডেন্টকে যদি আপনার ভালো লাগে, আপনি এটা পড়ার সময় এটা করতে পারেন না। আপনার একজনের জন্য পুরো টিউটর দিয়ে একটা মেন্টালিটিও ওরকম প্রোগ্রাম রাখতে হবে। করার অধিকারটা আপনার নাই। আর আপনার যদি মেয়েটাকে ভালো লাগে, আপনি ফ্যামিলিগতভাবে তাকে কি দেন? প্রস্তাব দেন। ভাগায় নিয়ে যাওয়ার, আপনার ৩ দিন কথা হয়েছে, আপনি ৪ দিন পড়াবেন, ৫ দিন পড়াবেন, ১ ঘন্টা কথা বলছেন, গিয়ে ২.৫ ঘন্টা পড়াবেন। তারপরে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে আপনি দুইজনেই উধাও হয়ে গেছেন। এটা দ্বারা পুরা টিউটর সমাজকে আপনি কি করলেন? কলঙ্কিত করলেন। এই বিষয়টা করা যাবে না। আপনাকে চিন্তা করতে যে আমি একটা মেয়েকে পড়াচ্ছি, এটা আমার বোন। আমি না পড়াইলে আমার বোনের জন্য তো একটা টিচার লাগবে। এক্ষেত্রে গিয়ে আমি একটা ভালো টিচার আনতে গেলে কিন্তু আমার মেল টিচার বা ফিমেল টিচার যেকোনো একটা খুঁজে আনতে হবে। দেখা যাচ্ছে অনেক সময় ফিমেল টিচার পাওয়া যাচ্ছে, তাহলে মেল টিচার যদি আমি রাখতে চাই, ওই ক্ষেত্রে আমার বোনের নিশ্চয়তার বিষয়টা যেমন আমি চিন্তা করব, আমি যখন আরেকজনকে পড়াতে যাব, বিষয়টা আমাকে চিন্তা করতে হবে। সেও আমার বোনের মতো, আমার ভাইজির মতো, আমার ভাগ্নির মতো। হ্যাঁ, তাহলে আমি যদি তাকে বউ বানানোর চিন্তা করি বা প্রেমিকা বানানোর চিন্তা করি, তাহলে তো আমার দ্বারা এই পড়ানোর বিষয়টা আমার দ্বারা হবে না। আমাকে এই পেশাটা থেকে ভিন্ন জায়গায় চলে যেতে হবে। আপনি যদি টিচার হিসেবে শিক্ষকতা পেশায় আসতে চান বা টিউটর, চাকরির আগ পর্যন্ত সবাই কম বেশি টিউশন করি। এক্ষেত্রে করে থাকি। আপনাকে একদম পূর্ণাঙ্গ শিক্ষকের মতো আচরণ করতে হবে। একজন শিক্ষকের কাছে ছেলে মেয়ে কোনো পার্থক্য থাকবে না, শিক্ষার্থী শিক্ষার্থীই থাকবে। সে ছেলে হোক আর মেয়ে হোক, সে সমান আচরণ ভোগ করার অধিকার। এটা তার রাইট, স্টুডেন্ট হিসেবে তার রাইট যে একজন টিচারের কাছ থেকে সে সমান সম্মান পাবে। মেয়ে বলে তাকে হেয় করবেন, ছেলে বলে তাকে মাথায় তুলে রাখবেন, তা করা যাবে না। ওইরকম হলে আপনার দ্বারা শিক্ষকতা আসেনি। আপনি শিক্ষকতা ছেড়ে দিয়ে পার্ট টাইম অন্য একটা কাজ করেন। যদি আপনি পড়াতে যান, শিক্ষকের মতো আচরণ করবেন, প্রেম করার মন মানসিকতা নিয়ে কোনো টিউশনে যাবেন না, কোনো স্টুডেন্ট পড়াতে যাবেন না। দয়া করে আপনাদের কাছে এটা অনুরোধ রাখতেছি, আপনার ভবিষ্যতে আমাদের কথাগুলো যারা শুনতেছেন, যে অনেক ভাইরা শুনতেছেন, ঠিক আছে, আপনারা মনে রাখবেন, আপনি যে পড়াতে গেলেন সেটা ছেলে, ছেলে হলে ছেলেদের ক্ষেত্রে কোনো সমস্যা, কিন্তু মেয়ে হলে বেশিরভাগ ক্ষেত্রে গার্ডিয়ানরা অনিশ্চয়তার মধ্যে ভোগে। কারণ আমরা টেলিভিশন চ্যানেল খুললে দেখি যে টিভি রিমোটটা অন করলে দেখা যায় বিভিন্ন দেশে কোনো না কোনো প্রান্তে এরকম ঘটনা ঘটতেছে। তো এরা কারা ঘটাচ্ছে? এটা আমাদের মতো ভাইরাই তো ঘটাচ্ছে। তা আমাদের এই বিষয়টা চিন্তা করতে হবে। আমার কারণে যদি আমার অন্য ভাইরা কষ্ট পড়ে যায়, তাহলে এই দায়ভারটা কিন্তু আমি এড়িয়ে যেতে পারবো না। আর যার কারণে এটা আমার অধিকার নাই যে আমি কারো ক্ষতি করতে পারবো না। কারো উপকার করতে না পারলেও কিন্তু ক্ষতি করার অধিকার আমাকে কেউ দেয়নি। সুতরাং আমাকে একটা কাজ করার ক্ষেত্রে আমাকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আপনি টিউশনে গেছেন, দেখা যাচ্ছে আপনার দিক থেকেই কোনো কিছু হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে স্টুডেন্টের দিক থেকে একটা ইঙ্গিত পাচ্ছেন আপনি, বিষয়টা তাকে সতর্ক করে দিবেন আর বলে দিবেন, বা তার গার্ডিয়ানকে বিষয়টা একটু জানিয়ে দিবেন যে আপনার মেয়েকে বা আপনার সন্তানকে একটু দেখে শুনে রাখবেন, বা বাইরে এই ধরনের কিছু দেখলে এটাও আপনাকে কিন্তু গাইডলাইন দিতে হবে। আপনি তার দায়িত্ব নিচ্ছেন, তাকে পড়ানোর দায়িত্ব নিচ্ছেন, মানে তার সার্বক্ষণিক সে বাইরে কি করে না করে একটু আপনার খোঁজ খবর রাখতে হবে। কারণ টিচাররা কিন্তু বেশিরভাগ খোঁজ খবর এগুলো পায়, কোনো বন্ধুর কাছে পায় বা আরেকজনের কাছে। এখন আপনি পড়াচ্ছেন, আবার দেখবেন যে এরকম করিয়েন না যে আপনার বন্ধুকে ঠিক করায় দিবেন, ওরকমও করা যাবে না। আপনার বন্ধু যদি ভালো লাগে, সেটা তার ফ্যামিলিগতভাবে কি নিবে, প্রস্তাব নিয়ে তারা বিষয়। কিন্তু আপনি যদি একজন টিচার হিসেবে ওই কাজটা করেন, তাহলে এটা কিন্তু আপনার দ্বারা মানায় না, এবং এই কাজটা আদৌ উচিত নয়, আমি যেটা মনে করি আর কি। ধন্যবাদ ভাই, মাঝখানে আচ্ছা ইন্টারপ্রেট করার জন্য দুঃখিত। আচ্ছা, সমস্যা নাই ভাই, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। এখন আমি রাজিয়া সুলতানা আপুর কাছে ফিরে যাচ্ছি। আপুর কাছে প্রশ্ন হচ্ছে যে, এখন যে করোনা পরিস্থিতিতে তো সবকিছু বন্ধ, বিদ্যালয় বন্ধ, এই যেগুলা সাপোর্ট দেওয়ার জন্য কোচিং বন্ধ, যদিও অনেকে আছে আমরা ওইটাকে সাপোর্ট করি না,
কিন্তু আমাদের দেশে আমার যা ধারণা এখনো অনেক শিক্ষক সংকট আছে। শিক্ষক সংকট বলতে এটা ব্যাপক হারে সংকট। একজন আপনি আমার চেয়ে ভালো জানবেন। আপনি পড়াতে গেলেন ক্লাসে, ওখানে 90 জন স্টুডেন্ট, তাইলে 90 জনকে তো আপনি সমান গুরুত্ব দিতে পারবেন না। সেই ক্ষেত্রে ওই যে করোনার যে ক্ষতিটা হয়ে গেল সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা এই যে আমাদের কোচিং সেন্টার যেগুলো আছে, কোচিং সেন্টারের বাইরা অবশ্যই অনেক কষ্ট করে ওনারা পড়ায় কোচিং এর সুনামের জন্য। সেক্ষেত্রে কোচিং সেন্টারের ভূমিকা কি হতে পারে করোনা পরবর্তী সময়ে? ইনশাল্লাহ আমরা করোনাকে কাটিয়ে উঠবো বা এটার সমস্যাটাকে মোকাবেলা করে উঠবো, একদিন পৃথিবী সুস্থ অবস্থায় ফিরে যাবে। আর এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে যে আপু, এই যে আমি টিউশন করাইতে গেলাম টিউটর হিসাবে, টিউশন করাইতে গিয়ে আমার টিউটরদের একটা স্মার্টফোন আছে, সেটা আমি চালু রাখলাম। চালু রেখে আমি সেট করতেছি বা ওখান থেকে স্ট্যাটাস দিচ্ছি বা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছি। ঠিক আছে, এই ক্ষেত্রে এটা করা উচিত কিনা? বা অনেকেই বলতে চাই যে অনেক অনেক টিউটররা বলেন যে যেহেতু আমি শিক্ষার্থীকে একটা পড়া দিয়ে দিছি, তাহলে আমি ওখানে বসে বসে কি করব, মাছি মারবো কিনা, এই ধরনের একটা প্রশ্ন আছে, সেটা উচিত কিনা? আর যে আমি একটা ওনাদের কাছে দায়বদ্ধ হইলাম, আমি যে এতক্ষণ পড়াবো, সেটার ক্ষেত্রে ওই সময়ের মধ্যে আমার বাড়তি কোনো কাজ করা উচিত কিনা, নাকি ওদেরকে সময় দেওয়া উচিত বা কি লিখতেছে সেটার দিকে নজর দেওয়া উচিত? সে বিষয়ে যদি আপু একটু আলোচনা করতেন। আচ্ছা, আমি প্রথমে কোচিং সেন্টারের কর্তৃপক্ষের কি করা, মানে করোনা পরবর্তী পরিস্থিতি কি করা যায় সেটা বলতেছি। যেহেতু বিশাল একটা গ্যাপ যাচ্ছে, আমাদের শিক্ষার্থীরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা শুধু স্কুলের এই স্বল্প সংখ্যক শিক্ষক দিয়ে কখনোই কাভার করা সম্ভব নয়। শিক্ষক নিয়োগ দিতেই হবে, সেটা সরকারের ব্যাপার বা কর্তৃপক্ষের ব্যাপার। আর কোচিং সেন্টারে যারা আছেন ওনারা অবশ্যই আরো বেশি সময় দিতে হবে, আরো বেশি যত্নশীল হতে হবে স্টুডেন্টদের প্রতি। অভিভাবকের সাথে সংযুক্ত আরো বেশি বৃদ্ধি করতে হবে। আর পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে কি কি বললেন আপনি? টিউশনে টিউটররা যে মোবাইল ব্যবহার করে আচ্ছা, ওই হ্যাঁ সময়ে, হ্যাঁ, এটা মোবাইল করা উচিত ব্যবহার করে না? সেটা। আচ্ছা, এটা করা উচিত না। আমার কথা হচ্ছে এটা এটা একদমই উচিত না। কারণ এই ১ ঘন্টা হোক ১.৫ ঘন্টা হোক, এটা কিন্তু আপনি আপনার সময়টা বিক্রি করতেছেন। এই সময়টা আপনার না। হ্যাঁ? তো আপনি এই সময়ে ওকে একটা পড়া দিয়ে দিলেন, এখন আপনি হাত গুটে বসে থাকবেন। আপনি কি করবেন? এটাও সম্ভব না। আপনি একটা কাজ করতে পারেন। আপনি তো যেহেতু টিউটর, তার মানে আপনার কোনো এখন জব নেই। আপনার জবের জন্য পড়াশোনার দরকার। আপনি দেখেন সেই স্টুডেন্টের কোন বইটা আপনার জন্য কাজে লাগবে। আপনি সেটা দেখতে পারেন। তাহলে আপনি নিজে আগে থেকে একটু বুঝে নিলে তাকেও বুঝাতে পারবেন। যখন স্টুডেন্ট দেখবে যে আপনি বারবার মোবাইলের দিকে তাকাচ্ছেন বা আপনার মোবাইলের টুংটাং আওয়াজ হচ্ছে, তার মনোযোগ নষ্ট হবে। সেটা না করে বা আপনি তাকেও অভিভাবক পড়তে দিলেন, দেখলো আপনিও বিষয়টা, তার অভিভাবকও বইটা হয়তো দেখবেন। একটা হ্যাঁ, নেগেটিভ অভিভাবক তো ধারণা আপনি দেবে। যদি তার বইও পড়েন, আপনাকে নেগেটিভলি নিবে না। অভিভাবক বুঝবে যে আপনি তাকে বোঝানোর জন্যই তার বইটা দেখতেছেন। হ্যাঁ, এটাতে ২ টা লাভ। আপনার নিজেরও লাভ, স্টুডেন্টকে বোঝানোর ক্ষেত্রেও আপনার এটা আরেকটু ভালো হবে আরকি। তো আপনার সময়টা আসলে নষ্ট হচ্ছে না এভাবে করলে। আর আপনি কারো রোষানলও করতেছেন না। এটাই ভালো। আর স্টুডেন্টকে লিখতে দিলেও আপনার মাঝে মাঝে তো দেখতে হবে সে কি করে। দেখা আপনি গেল সে এটা নিয়ে আস্তে আস্তে বসেই আছে, কতক্ষণে আপনার যাওয়ার টাইম হচ্ছে, মানে সময় খাচ্ছে, সেটাও দেখতে হবে। আর একটা বিষয় আমি বলতেছি যে একটু আগে আপনারা আলোচনা করলেন যে হুম। টিউটর স্টুডেন্ট নিয়ে পালিয়ে যাচ্ছে বা এরকম ঘটনা হচ্ছে। সেক্ষেত্রে আসলে টিউটরের তো সচেতন হইতে হবে। স্টুডেন্টের ব্যাপারটাও কিন্তু অভিভাবক দেখতে হবে। সে কিন্তু বিয়েতে যাচ্ছে না। সে বাসায় একজন টিউটরের কাছে একটা রুমে পড়তে বসতেছে। এখানে সেখানে তো মেকআপ করতে হবে। গায়ে ওড়না থাকবে না ঠিকঠাক। টিচারকে ইঙ্গিত দিবে। টিচার এগুলা অভিভাবককে বলতে হবে। অভিভাবকেরও এগুলা নজর রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় টিচার খুব ভালো। সে ভদ্র টিচারটাকে স্টুডেন্ট নিজে চালায়। আবার অনেক তো ফ্রেন্ড আমি টিচার জানি মনে করেন এই লজ্জায় জ্বালায় বলতে পারলো না, টিউশন ছেড়ে সেক্ষেত্রে কি আসছে। হতে পারে? না, টিচারকে স্টুডেন্টকে আগে বলতে হবে। বুঝাতে হবে, না লজ্জা পেলে হলে তো সে আর অভিভাবককে শিক্ষকতা বলতে করতে হবে। পারবে না। টিচার বলতে একজন অ্যাক্টর। তাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হ্যাঁ, অভিনয় করতে হবে। ইস একজন টিচার একজন এটাই অভিনেতা। স্টুডেন্টকে আগে বুঝাতে সে হবে। লজ্জা পাইলে তো আর সে না ছাত্রছাত্রী না পড়াইতে পারলে, পারবে না। না আমার বেশ কয়েকটা ভালো বন্ধু আমি জানি, ওরা খুব ভালো ছেলে। ওরা এগুলো নিতে পারে না, আসলে টিউশন ছেড়ে চলে আসছে বা আমি একটা ১.৫ মাস ডিস্টার্ব পড়ানোর করে। পরে আমার একটা যখন দেখে বাস্তব টিচার অভিজ্ঞতা এটাকে আছে। না, করতেছে না,
আমি 1.5 মাস পড়ানোর পরে টিউশন বলো। ছেড়ে দিয়ে চলে আসি, কিন্তু টাকা পাই নাই, পেমেন্টটা এখনো পাই নাই। এটা স্টুডেন্ট বাসায় ঢোকার সাথে সাথে দরজা লক করে দিই। তো আমি যখন বড় করে কথা বলি, বলছে স্যার আপনার ভয়েসটা এত বড় কেন, আপনি একটু ছোট করে। আমি বললাম আমার ভয়েস এর থেকে ছোট হয় না, এটাতে তোমার কোনো সমস্যা আছে কিনা। এরপর সে আমারও একদিন সেম এক একটা অবস্থা। ছেলে কথা বলে, এরপর বলেছে স্যার আপনি কি শিবির করেন, না হলে পড়ার বাইরে আল্লাহ। একটা কথাও কেন বলেন না। শেষ পর্যন্ত আমার শিবির এই তো পর্যন্ত কিছু ট্যাগ স্টুডেন্ট লাগাইছে। আছে এরকম, মানে হ্যাঁ, মানে ওই ভালো টিচারটাকে সে থাকতে দিবে না, তার দরকার হচ্ছে সময় নষ্ট করা। ওরকম টিচার হলে সে সে খুশি। রুমে ঢোকার হুম। সাথে সাথে দরজা লক করে দেয়। দরজা লক করলে তো আমার ভয় লাগে, আমি বললাম দরজাটা খুলে দাও। এখন সেই দরজা না খুলে আমি বড় করে পড়াই, যার কারণে সে বলছে স্যার আপনার ভয়েসটা এত বড় কেন, এটা অনেক দূরে শোনা যায়। আমি বললাম আমি সব জায়গায় এভাবে কথা বলি, এরকম হলে হবে, না হলে আমি আসবো না। এইভাবে করে 1.5 মাস পরে আমি নিজে টিউশন ছেড়ে দিয়ে চলে আসি, আর যাই নাই, তেমনটাও কিন্তু দেয় নাই। তো এক্ষেত্রে হ্যাঁ, এরকম হয়ে আহ, থাকে কিছু এটা কিছু আমরা আপনার যখন যে ইয়াটা সম্মানীটা পান নাই, এটা আসলে ওই অভিভাবকের উচিত হয়নি। আমাদের অভিভাবকরা কি এটা করে, মানে বাংসি মাসে টিচার বিদে দিয়ে দেয়, বা টিচার চলে গেলে এটা দেয় না, সে আরেকটা টিচার লাগে তার সাথে এরকম করে। এটাও একটা আমার লাভজনক এরকম পন্থা বোধ ওদের, অনেকগুলা কিন্তু বুঝে টিউশনের না ক্ষেত্রে এরকম যে আছে। একজন শিক্ষককে, হ্যাঁ একজন শিক্ষককে বঞ্চিত করে কখনো স্টুডেন্টকে ভালো কিছু করানো যায় না জীবনে, ওই না, শিক্ষকের এটা ভবিষ্যৎটা এটা আগে। বিষয়টা হচ্ছে এটা যে আপু, অভিভাবককে মনে রাখতে হবে। এটা কি এটা মজুরি জি। নাকি, যেহেতু টাকা পয়সার ব্যাপার জড়িত আছে, অনেকেই সেটা দিন মানে কতদিন আসলো টিচার সেই হিসাবে ওই বেতনে বা সম্মানী যেটা বলে সেটার থেকে কেটে নেয় বা ইয়া করে। এটা যদিও লজ্জাজনক দুঃখের বিষয়, সেটাও আমার মনে হয় উচিত না। হ্যাঁ এটা তো এটা এই ডেলি এটা হচ্ছে শ্রমিক এটা যারা আছে যদি ওই টিচার এরকম বিষয় না। প্রত্যেক মাসেই করে, হ্যাঁ এটা দেখতে হবে আসলে টিচার কি, প্রত্যেক মাসে টিচারের করলে কিন্তু আসলে কোনো কেটে রাখা সমস্যা ছিল, উচিত। উনি কি, প্রত্যেক মাসে কেন করবে একটা টিচার, হ্যাঁ ওনাকে রাখছে টিচারেরও পারমিশন দিয়ে সব দায়িত্ব সব সময় করলে যতদিন তখন কেটে কমিটমেন্ট। রাখা উচিত। প্রতি মাসে। হুম। কিন্তু একটা টিচার রেগুলার যাওয়ার পরে কত মাস টাকা আপনি পান নাই, আপনি মনে করছেন হয়তো আন্টিরা বা আঙ্কেলরা কোনো সমস্যা আছে, দ্বিতীয় মাসে নেবেন, দ্বিতীয় মাসও গেল, এভাবে 3 মাস 4 মাস। আমার 4 মাসের একটা ঘটনা আছে। স্টুডেন্ট কিন্তু ওর গার্ডিয়ান থেকে টাকা নিয়ে ফেলছে, বলছে স্যারের টাকা লাগবে, টাকা দেন। 3,500 করে পর 3 মাস নিয়ে ফেলছি, আমি কিছু বলি নাই, আমি জানিও না বলবো কোত্থেকে। 3 মাস পার হওয়ার পরে একদিন স্টুডেন্টকে বললাম দেখো এই স্যারের তো টাকা লাগবে, যদি আন্টিকে একটু বলিও। তো সে ওই দিন কিছু বললাম, পরের দিন বলছে ভাইয়া টাকাটা তো আমি নিয়ে ফেলছি, তো এখন কি করে দেয়, তো তোমার আম্মুকে বলো। এখন এই আন্টিকে আমি নিজে ফোন দিছি, একবার ফোন দেওয়ার পরে আন্টি বলতেছে কি বলবো, টাকা তো আমি অনেক আগে দিয়ে দিছি, তোমার এই সমস্যা বলে টাকাটা নিয়ে ফেলছি। তাহলে 3 মাসে আমি 3,500 করে পড়াইতাম, 10,500 টাকা প্লাস আমার থেকে 2,000 টাকা ধার নিচ্ছে, 12,500 টাকা। এখন আন্টি কি করছে দেখো, ও কি বলে, যদি না দেয় তাহলে আমি দিয়ে দিব, ঠিক আছে আমি কিছু বলে নাই। পরের দিন আন্টিকে ফোন দিছি, বলছে ও কি বলছে, আমি তো বললাম ও তো কিছু বলে নাই। এক্ষেত্রে আন্টি ঠিক আছে আমি পরে কথা হবে। এরপরে আন্টি আর আমার ফোন রিসিভ করে না, আমি 2বার ফোন দিছিলাম আর দিই নাই। এরপর আন্টির সাথে দেখা হতো, কিন্তু দেখা হলে ঘোমটা দিয়ে চেহারাটা ঢেকে ফেলতো। তা আমি আর জিদ করে, আমি খুব জেদি মানুষ, টাকা গেল কিন্তু আমি আর খুঁজবো না, কিন্তু আমাকে দেখলে যেন আন্টির এই জিনিসটা চলতে থাকে, আমি এটা দেখবো। ঠিক এটাই চলছে, কিন্তু টাকা আমাকে আর দেয় নাই। আন্টি ফোন দিচ্ছে, আমি আর ফোন দিই নাই। কিন্তু ওনাদের উচিত ছিল একটা ধরেন ভাইয়া, মানুষ, একটা মানুষ যে বিষয়- এতদিন কষ্ট করে পড়াইলাম, টাকাটা তো ওনার সেলে নিছে। তাহলে এক্ষেত্রে যদি 3 মাসের দিতে না পারে, 2 মাসের দিয়ে না, আমার এই মুহূর্তে একটা আর্থিক সংকট আছে বাবা, তুমি এগুলা নাও, কিছু মনে করিও না, এক্ষেত্রে কিন্তু মনে করেন, স্টুডেন্ট কষ্ট আসতো না। কিন্তু ওনারা কাজটা তো ভালো করেন নাই। হ্যাঁ এরকম অভিভাবকদের বিষয়টা কিন্তু একটু বিষয়টা মাথায় রাখতে হবে, যে একটা টিচার ওনার বাসায় যে পড়ানোর জন্য ঠিক আছে, কিন্তু এখানে অন্তর্নিহিত একটা উদ্দেশ্য থাকে যে আমি মাস শেষে একটা সম্মানী পাবো। তাহলে এটা সম্মানী পাওয়াটা তার অধিকার, এবং টিচারের ওই দায়িত্ব হচ্ছে যথাযথভাবে যতদিন আপনি কথা বলবেন, 3 দিন হলে 3 দিন যাবেন, যতক্ষণ সময় দিবেন বলছেন সময় দিবেন, এবং ওই সময়টুকুর মধ্যে কিন্তু আপনি আপনার ব্যক্তিগত কাজ করতে পারবেন না। ওইটা যদি ব্যক্তিগত কোনো কাজ থাকে, প্রয়োজনে আপনি ওনাদের থেকে ছুটি নিয়ে নেবেন। ওখানে যে আপনার মোবাইলের কথাটা বলছেন, আপনি ওখানে 1 মিনিটও মোবাইল, এটা ইমার্জেন্সি কল আসলে আপনি রিসিভ করবেন, কল আসে রিসিভ করলে কথা বলে কেটে রেখে দেবেন, কিন্তু ফেসবুক বা ইউটিউব এইসব তো টিউশনে দেখা যাবে না। তো ওই মুহূর্তে বাকি সময়টা যদি স্টুডেন্ট লিখে, পড়ার পর লিখতে বললাম লিখতেছে, ওই মুহূর্তে স্টুডেন্ট টিচারের করণীয় কি, সে কি লিখতেছে কিভাবে লিখতেছে একটু দেখা। আর পাশাপাশি এরপরে কোন সাবজেক্টটা পড়াবেন উনি চাইলে ওই সাবজেক্টটা ধরে ওই টপিকটা একটু ভালো করে নিজে পড়ে একটু দেখে নিতে পারে, যে স্টুডেন্টকে ওটা পরে কিভাবে বুঝাবেন, বিষয়টা করা যায়। হ্যাঁ ভাইয়া, বিষয়টা হচ্ছে যে সামনে ঈদ আসলো, ঈদের ছুটিতে গেল টিচার, উনি বাড়ি থেকে 10 দিন কাটাই আসলো, অনেক
অভিভাবক চাই যে কোনো মতে ইটটা কাটাই টিচার চলে আসুক, বা এক সপ্তাহ না 4 দিন বা এক সপ্তাহ এরকম বন্ধ দিয়ে বা তার আগে চলে আসুক। তো যদি টিচারের কোনো কারণে দেরি হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে বা 15 দিন উনি বাড়িতে থেকে আসছেন, সেই ক্ষেত্রে এই যে অভিভাবক আছে, অনেক অভিভাবক একটু হয়তো মন খারাপ করে অনেকে দিয়ে দেয় এই সম্মানীটা, আবার অনেকে কেটে রেখে দেয়। সেটা উচিত কিনা? একজন যদি মনে করেন শ্রমিক হয়, সেও তো বছরে কিছু ছুটি পায়, যারা চাকরিজীবী তারা ছুটি পায়, সেক্ষেত্রে টিউটরদের এই ছুটিটা ন্যায্য কিনা? এই যে ঈদের ছুটি বা বিভিন্ন বন্ধের যে আসলে ছুটিগুলো আছে, সরকারি বন্ধগুলো তো নেই না, টিউটররা সরকারি বন্ধেও টিচারদের চলে। কোনো সরকারি বন্ধ নাই। যে আমার আমার সাথে ওনাদের ডিল হইছে, আমি সপ্তাহে 3 দিন যাব। এসে এটা বন্ধের দিন হোক আর বন্ধ খোলার দিন হোক। কিন্তু টিচারদের জন্য সরকারি কোনো ছুটি নাই। এক্ষেত্রে ঈদের সময় ২ টা ঈদ। শুধু টিচাররা ছুটি পায়, যারা গৃহশিক্ষক আছে তারা ছুটি পায় ২ দিন। ওই যে ঈদ, কোরবানি ঈদে আর রমজানের ঈদে। এক্ষেত্রে যে ২-১ দিন বেশি হয়, অভিভাবকদের বিষয়টা নিয়ে যদি এত মাতামাতি করাটা আমি মনে করি এটা উচিত না। এটা যে একটা টিচার বা একটা, উনি একজন মানুষ, উনি বাড়িতে গেছে, হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে, পারিবারিক কাজ থাকতে পারে, যার কারণে হয়তো উনি আসার জন্য চেষ্টা করছেন, কিন্তু ফ্যামিলির কোনো সমস্যার কারণে 2 দিন লেট হয়েছে। বিষয়টা পজিটিভলি নিলে কিন্তু পরবর্তীতে এটা ওনার ছেলের জন্য মঙ্গলজনক, আর ওনাদের জন্য কিন্তু বিষয়টা মঙ্গলজনক হয়, এটা আমি মনে করি। আর সম্মানের ক্ষেত্রে কেটে রাখা বিষয়টা খুব একটা ওর দেখা যায় যে একটা সংকীর্ণ মানসিকতার পরিচয় বহন করে। কথা হচ্ছে উনি 2 দিন বেশি, তো যদি বলতে পারেন বা স্যারকে বা টিচারকে অনুরোধ করলে আপনি আগামী সপ্তাহে বা শুক্রবারে যদি একটু সময় পান, একটু এসে ওর বিষয়টা একটু করাই দিলে ভালো হবে। বা এভাবে আর অবশ্যই। টিচারদেরও বিষয়টা একটু মাথায় রেখে যদি সময় পায়, তাহলে সময় করে ওই যে উনি গ্যাপ দিচ্ছেন ওখান থেকে একটা গ্যাপটা পূরণ করে দিতে পারেন। এখন আবার আলোচনা করতেছি, যেহেতু এই যে আপুর কাছে আমার বিষয়ে আরেকটা বিষয় অবতারণা করতেছি, সেটা হচ্ছে যে টিউশনের যে সম্মানী যেটা থাকে সেটা নিয়ে যদিও শহীদুল হাসান ভাই আলোচনা করেছেন, একটু করে বিষয়টা তুলেছেন। এই সম্মানী যেটা বলি আমরা, সেটা কেমন হওয়া উচিত? অনেক সময় অনেক গার্ডিয়ানরা চাই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়াবে, এই বেতন হচ্ছে যে 2000 বা সামথিং এরকম কিছু আছে আশেপাশে, বা অনেক সময় বেশিও থাকে। সেই ক্ষেত্রে সম্মানীটা কিরকম হওয়া উচিত? আর একটা হচ্ছে যে সময়টা কিরকম গুরুত্বপূর্ণ। আপনি যেহেতু স্কুলে পড়াচ্ছেন, বিষয়টা বুঝতে পারবেন। স্কুলের এই যে পাঠদানের বিষয়গুলো মনে হয় সর্বোচ্চ 45 মিনিট বা 50 মিনিট দেওয়া থাকে। একটা স্টুডেন্ট কি 2 ঘন্টা বা 2.5 ঘন্টা এই ধরনের সময় মনোযোগ ধরে রাখতে পারবে কিনা পড়াশোনায়, বা এটা সায়েন্স কি বলে? একটা না এটা আসলে এতক্ষণ একটা একেবারে বিষয়। হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে মানি হওয়া উচিত? বা আরেকটা প্রশ্ন আমি করে এই যে দিই, বলে বলে দেই, আচ্ছা বলো। সেটা হচ্ছে যে হ্যালো। এই যে একটা টিচার যাবে টিউশনে গেল, আজকে আমার এই যে লেসনটা আছে পড়ানোর কথাটা, সেটা আমি শেষ করে ফেললাম। তারপরেও কি টিচারকে ওখানে নির্দিষ্ট সময় পর্যন্ত বসে থাকতে হবে, নাকি তিনি চলে আসতে পারেন? নাকি টিচারকে ওখানে বসে থাকতে হবে? মানে 1 ঘন্টা করে আমি পড়াবো বলছি আমি, কিন্তু আমার পড়া 50 মিনিটের শেষ হয়ে গেছে, আমি বাকি 10 মিনিট কি করব? আসলে 1 ঘন্টা পড়ানোটা ভালো, এর চেয়ে কম না পড়ানো ভালো। মানে কেমন জানি লাগে এটা। অভিভাবকও মনে করে টিচার পাখি। আপনি যদি 10 মিনিট থেকে যায়, সে 10 মিনিট ওকে পড়াশোনার জন্য কাউন্সিলিং করতে পারেন, কমপক্ষে 1 ঘন্টা পড়াতে হবে। কিন্তু এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা বলে দেয়, এটা ঠিক নেই। এটা কখনোই বৈজ্ঞানিক গবেষণালব্ধ ইয়ের সাথে মিলবে না। আমরা বড়রাও তো টানা এতক্ষণ কোনো কাজে মনোযোগ রাখতে পারি না, পড়াশোনায় না। হ্যাঁ, কোন একটা সেমিনার হোক বা ক্লাসের লেকচার, টিচার অধ্যাপক যখন লেকচার দেয়, আমরা কি এতক্ষণ মন ধরে রাখতে পারি? বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো তো এতক্ষণ না, আর এই ছোট বাচ্চাগুলো কিভাবে এতক্ষণ নিবে? এটা কিন্তু বুঝতে ভাই হবে। এক্ষেত্রে একটা হ্যাঁ, বিষয় আর হচ্ছে আমাদেরকে সময় নেই, আমাদেরকে দেখতে হবে যে অভিভাবকদেরকে দেখতে হবে যে পড়াটা ওর কতটুকু হচ্ছে। টপিক গুলা ধরা হচ্ছে কিনা, টপিক গুলো শেষ হচ্ছে কিনা। ওখানে বসে বসে মুখস্থ করাবে, টিচার তো এতটা সময় নিতে পারবে না। সে 24 ঘন্টার মধ্যে টিচারের কাছে থাকবে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ধরলাম। এই সময় তো ও সবগুলো বই এখানে বসে বসে শিখে টিচারকে দিতে পারবে না। টিচার ওকে পড়া দিয়ে যাবে, সেই পড়া ও বাসায় দেখবে, বুঝিয়ে দিয়ে যাবে টিচার। তারপরের দিন সে যেটা বুঝে নেয় সেটা টিচার থেকে আবার বুঝে নিবে, বুঝলে সেটা বলবে সে বুঝছে, সে পড়তেছে, পারছে।
তাহলে টিচার যদি সেটা যাচাই করতে করবে, আর যাচাই করার দরকার না মনে করলে ওই সাবজেক্টে উনি দেখবেন না, পরবর্তী সাবজেক্টে যাবেন। এভাবে টিচার তার সুবিধা অনুযায়ী এবং যেটা উচিত মনে করেন উনি ওভাবে পড়াবেন। অভিভাবকরা আসলে সময়ের হিসাবটা না করে পড়াটা কতটুকু হলো এটা দেখা উচিত। টিচার আন্তরিক কিনা, স্টুডেন্ট সেটা যেভাবে টিচার বলতেছে সেভাবে শুনে কিনা, এটা মনিটরিং করতে হবে। এখন এইভাবে যে 2 ঘন্টা টাইম দিয়ে দিচ্ছে, দেখা যাবে টিচারও বসে বসে গল্প করতেছে বা যে কোনো সময় নষ্ট করতেছে, যেহেতু বিরক্তি এসে যাবে, প্রয়োজনের বাইরে সময় থাকতে হচ্ছে, স্টুডেন্টও বিরক্ত হয়ে যাবে, কতক্ষণে 2 ঘন্টা যাবে তার মাথায় এটা থাকবে। সো এখানে পড়াটা কতটুকু হচ্ছে এটাই খেয়াল করতে হবে, সময় না। তবে 1 ঘন্টার কম হলে এটা আমার মনে হয় এতগুলা 2টা সাবজেক্ট হোক বা এর বেশি হোক, এটা কাভার দেওয়া একটু টাফ। সময়ের ক্ষেত্রে মাঝে মাঝে অভিভাবকরাও লুজার হন, আবার টিচাররাও লুজার হন। যদি আমি কম সময় দিই তাহলে আমার টিউশনটা বেশি দিন থাকবে না, যদি আমি আন্তরিকতার সাথে না পড়াই। আর যদি গার্ডিয়ানরা বা অভিভাবকরা বেশি চাপাচাপি করেন, সময় বাড়াই দেন বা 2 ঘন্টা পড়ান, 2.5 ঘন্টা পড়ান, এক্ষেত্রে গার্ডিয়ানরা লুজার হন। কারণ 2 ঘন্টা কিন্তু পড়ানোর মধ্যে কিছুই থাকে না। একটা টপিক্স পড়াচ্ছি, টপিক্সে দেখা যায় মাঝে মাঝে আমি অঙ্ক করাচ্ছি, অঙ্কগুলো আমি করাই দিলাম। ওকে, আমি 5টা অঙ্ক করাচ্ছি, সর্বোচ্চ আপনার 25 মিনিট লাগবে। আপনি যদি ডেইলি 2টা সাবজেক্ট বা 3টা সাবজেক্ট পড়ান, আপনি 40 মিনিট করে ভাগ করতে পারেন। 40 মিনিট করে ভাগ করলে আপনার 1 ঘন্টা 20 মিনিট মতো লাগবে, বা 30 মিনিট করে ভাগ করলে আপনার 90 মিনিট। 1 ঘন্টা থেকে আমার 1.5 কথা ঘন্টার হচ্ছে মধ্যে হয়ে যায়। 1.5 ঘন্টা পড়ান, 1 ঘন্টার উপরে পড়াই দেবে। 1 ঘন্টার নিচে হলে কিন্তু টিচাররা লুজার হবে। দিন শেষে, মাস শেষে কিন্তু দেখবেন যে আপনি আছেন টিউশন নাই, টিউশন উধাও হয়ে গেছে। আবার যদি আপনার বেশি চাপাচাপি করেন, 2 ঘন্টা 2.5 ঘন্টা দিতে হবে, ওই ক্ষেত্রে গার্ডিয়ানরা লুজার হয়, স্টুডেন্টরা বেশিরভাগ লুজার হয়। কারণ তখন টিচারেরও পড়ানোর মতো কিছু থাকে না, স্টুডেন্টও মাঝখানে গল্প শুরু করে। আর বর্তমানে স্টুডেন্টগুলো এমন যে আপনি একটা গল্প শুরু করবেন, চান্স পাইলেই হবে, আপনাকে কিন্তু ছাড়বে না। সে একটা না একটা ওখানে টপিকস নিয়ে আসবে এবং কথা বলা শুরু করলে ওটা আর বন্ধ হবে না। সেক্ষেত্রে টিচারদের একটু স্ট্রিক্ট হতে হবে, মানে ফ্রেন্ডলি আচরণ করবেন, ঠিক আছে, তবে আপনি ফ্রেন্ডলি আচরণ করবেন কিন্তু বন্ধু বন্ধু না। আপনি মনে রাখবেন আপনি তার শিক্ষক, তাকে বন্ধুর মতো আচরণ করবেন, তবে আপনি তার বন্ধু নয়। আপনি সব কথা তার সাথে শেয়ার করতে পারবেন না, তার সব কিছু আপনি জানার চেষ্টা করবেন না। আপনি যতটুকু না জানলে নয় ততটুকু জেনে নেবেন, আর যতটুকু না বললে নয় ততটুকু বলবেন। এবং মাঝে মাঝে দেখা যায় আমার পড়াইতে গিয়ে 1 ঘন্টা 30 মিনিট থেকেও বেশি সময় লাগবে, আবার অনেক সময় দেখা যাবে 1 ঘন্টা বা 50 মিনিটে পড়া শেষ হয়ে গেছে, সেটাই সেটাই চলে আসতে পারবেন। এক্ষেত্রে আপনার এখানে এই ক্ষেত্রে আমাদের অভিভাবকদের একটা সমস্যা আছে, একটু ইন্টারাপ্ট করি। আমাদের অবশ্যই। অভিভাবকরা যদি টিচার বেশি পড়ায় খুব খুশি হয়, কিন্তু কোন একদিন একটু কম পড়ালে কেন মন পূর্ণ, উনি তো আরেকদিন বেশি পড়াইছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা বলে দে, যার কারণে টিচারদের মন মানসিকতা একটু খারাপ হয়ে যায়, পরবর্তী কিন্তু এটা আলটিমেটলি ওনাদেরই ক্ষতি হয়। ওনারা যদি টিচারদের উপর ছেড়ে দেন, এবং কিন্তু আমি কিছু বিষয় বলি, এক্ষেত্রে সময় দিয়ে পড়াতে হবে টিচারদের ক্ষেত্রে। তারপর সাপ্তাহিক বা পাক্ষিক একটা যাচাই করে স্টুডেন্ট কতটুকু, আমি কতটুকু পড়ালাম, বা আমি 2 সপ্তাহ পড়ালাম, এই 2 সপ্তাহে 3টে চ্যাপ্টার পড়িয়েছি, পিছনের পড়াগুলো সে কতটুকু পারতেছে, কতটুকু দিতে পারতেছে, মাঝখানে মাঝে মাঝে তাকে জিজ্ঞেস করতে হবে। চাইলে 15 দিন পর পর আপনি একটা স্টুডেন্টের কাছ থেকে পরীক্ষা নিতে পারেন, এবং পরীক্ষার রেজাল্টটা তার গার্ডিয়ানকে জানান যে আপনার ছেলে এতটুকু পড়ছে, আমি এই চ্যাপ্টারগুলো শেষ করেছি, এর মধ্যে সে একটা পরীক্ষা দিচ্ছে, এত নাম্বার পাইছে। আসলে যদি ভালো হয়, আপনার ছেলে অনেক ভালো করছে, এর জন্য প্রশংসা করবে, ছেলেরও প্রশংসা করতে হবে, গার্ডিয়ানও প্রশংসা করতে হবে, ঠিক আছে। কিন্তু যদি খারাপ করে, সেটা গার্ডিয়ানকে বুঝাই দিতে হবে যে একটা টিচার একটা স্টুডেন্টকে পড়াগুলো মুখস্থ করাই দিতে পারবে না। টিচারের কাজ হচ্ছে গাইডলাইন দিয়ে কিভাবে পড়বে, কিভাবে শিখবে। স্টুডেন্টের কাছে হচ্ছে পড়াগুলো স্যার যেই পথ দেখাই দিচ্ছে সেই পথে গিয়ে পড়াগুলো শিখা। তো এই ক্ষেত্রে মা বাবার ভূমিকাটা হচ্ছে যে স্যার যে পড়াগুলো দিয়ে গেছেন বা ডায়েরিতে লিখে দিয়েছেন, তোমার আগামীকালকে হোমওয়ার্ক এই বিষয়গুলো, তো এসে তার ছেলে বা মেয়েকে জিজ্ঞেস করবে, তুমি স্যারের পড়াগুলো শেষ করছো কিনা, তোমার হোমওয়ার্ক গুলো শেষ হয়েছে কিনা, পড়াগুলো শিখছো কিনা। দেখো স্যার কিন্তু খুব মানে স্ট্রিক্ট, উনি কিন্তু বকাঝকা করবে, তুমি পড়াগুলা বাবা শিখে ফেলো, বা মা তুমি পড়াটা শেষ করে নাও, আগে স্যারের পড়াটা একটু রেডি করে নাও, স্যার আসলে যেন এই বকা শুনতে না। তুমি যদি পড়া দিতে না পারো, এটা আমাদেরও অসম্মানী। কিন্তু এভাবে যদি ছেলে মেয়েদেরকে বোঝাই, আমার মনে হয় না কোনো ছেলে বা খারাপ রেজাল্ট করবে বা পড়াশোনায় অমনোযোগী হবে। মা বাবাকে একটু মোটিভেট করতে হবে, টিচারকে একটু মোটিভেট করতে হবে। ভাই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ধরেন অনেক অভিভাবক চাইলে যে একটা টিচার রাখলো, উনি সব সাবজেক্ট পড়াই দিক, মানে ওই স্টুডেন্টদেরকে 7টা সাবজেক্ট আছে সবটা দেখবে। এটা সম্ভব কিনা?
বা এইচএসসির ক্ষেত্রে তো এটা সম্ভবই না, এইচএসসির ক্ষেত্রে এটা সম্ভব না, কিন্তু নিম্ন মাধ্যমিকের ক্ষেত্রে এটা কতটুকু কার্যকরী? এটা কি অভিভাবক লাভবান হয় নাকি টিচারদের সমস্যা হয়? এটা এই যে একটা টিচার রাখলো বলে যে আপনি এই সাবজেক্ট সবগুলা সাবজেক্ট দেখবেন, এরকম বলে দেয়, মানে সবগুলা দেখতে হবে সাবজেক্ট। এটা কি সম্ভব কিনা একজন এটা টিচারের পক্ষে? আমি দিনার পর আমি যদি বলি, এটা ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মোটামুটি সম্ভব। এরপরে গিয়ে কিন্তু বিষয়টা টাফ হয়ে যায়, যে কারণ যত ক্লাস আমরা উপরে যাই আমাদের বইয়ের সংখ্যাটা বেড়ে যায়। এক্ষেত্রে সাবজেক্ট ভিত্তিক টিচার যদি ওনাদের বেশি সমস্যা হয়, তাহলে যে টিচার রাখবেন ওনার সাথে কথা বলে নেবেন যে আপনি বেসিক্যালি ইংলিশ, ম্যাথ, জেনারেল সায়েন্স এই তিনটা দেখবেন, পাশাপাশি অন্যান্য সাবজেক্ট থেকে একটু পড়া দিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে টিচার কিন্তু পড়া দিতে পারবে, পড়া আদায় করার একটা সুযোগ থাকে। যদি বলেন না আপনি ওই সাবজেক্টটা পড়ার নাই কেন, ওইটা আপনাকে পড়াইতে হবে, এখন সে কি ইংরেজি পড়াবে না বাংলা পড়াবে না ম্যাথ পড়াবে না জেনারেল সায়েন্সটা আবার পড়াবে না মনে করেন ইংলিশে দুইটা, বাংলায় তো দুইটা সাবজেক্ট, ওখানে চারটা হয়ে যায়। দুইটা দুইটা চারটা হয়। ওইটা যদি আপনি ৪ দিন পড়ায়, ২ দিন করে ২ দিন ফার্স্ট পেপার ২ দিন সেকেন্ড পেপার পড়ানো যায়। তো সেই হিসাবে তাকে পড়া দেওয়ার ক্ষেত্রে টিচারকে মনে রাখতে হবে যে আমি ২ দিন আসতেছি, কিন্তু আমি সপ্তাহে ৪ দিন আসতেছি, কিন্তু ৭ দিনের পড়াটা দিতে হবে। কেন? আমি শনিবারে গেলাম, রোববারে যাব না সোমবারে যাব। এক্ষেত্রে তাকে রবি সোম ২ দিনের পড়া দিয়ে দিতে হবে। আমি যদি একদিনের পড়া দিই, মাস শেষে গিয়ে দেখা যাবে একটা চ্যাপ্টার পড়াইতে পারছেন, গার্ডিয়ান বলবে যে সারা মাস পড়ানোর পরে স্যারে কি পড়াইলো, একটা চ্যাপ্টারও শেষ করতে পারে নাই। এক্ষেত্রে টিচারের ক্ষেত্রে একটা নেতিবাচক ধারণা চলে আসবে। তো উনি একটা পড়াইছেন আর একটা পড়া দিয়ে আসবেন, যেন একটা চ্যাপ্টারে ২ দিন থেকে বেশি দেওয়া না হয় বা ৩ দিন, চ্যাপ্টার বেঁধে দিতে হয়, ৩টা দিক সমস্যা নাই। আপনি আজকে একটা আলোচনা করছেন, ওটার উপর যদি তাকে হোমওয়ার্ক দিয়ে আসেন, তাহলে তার একটা চ্যাপ্টারের অর্ধেকটা প্রায় শেষ হয়ে যায়। বিশেষ করে ওই মাধ্যমিকের যে নিম্ন মাধ্যমিকের যে সাবজেক্টগুলো আছে, ওগুলো একটা চ্যাপ্টার ২ দিন থেকে বেশি লাগার কথা না। আপনি প্রথম দিন আলোচনা করছেন, ভালো করে থিওরিগুলো আলোচনা করে ম্যাথমেটিক্যাল ধারণা কয়েকটা ম্যাথ করাই দিলেন যদি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট হয়, আর ইংলিশ হলো একটা টপিকস আলোচনা করছেন, ওইটার উপর তাকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিলেন। সে নিজে এই পড়াগুলো শিখলো, হোমওয়ার্কগুলো করলো, তাহলে তার দ্বিগুণ পড়াটা হয়ে গেল। যদি আমরা শুধু মাস গণি বা দিন গণি, এক্ষেত্রে স্টুডেন্টের পড়া হবে না। আমাকে আমার দায়িত্বটা মাথায় রাখতে হবে যে মাস শেষে তার কতটুকু পড়া শেষ হয়েছে গার্ডিয়ানরা আমাকে জিজ্ঞেস করবে, কারণ এটাও আমার একটা ধরতে গেলে এটা একটা জবের মতোই। আমি অন্য কোনো জব না করে এই জবটা করতেছি। তাহলে মাস শেষে যদি গার্ডিয়ান জিজ্ঞেস করে স্যার আপনি যে পড়াইলেন এই মাসে আপনি কতটুকু পড়াইলেন বা তার অগ্রগতি কতটুকু, আপনি যদি একটা ফিডব্যাকটা দেখাইতে না পারেন, এক্ষেত্রে আপনার টিউশনটা স্টেই হবে না। কারণ এমন অনেক টিচার আছে একটা টিউশনে ৫-৬ বছর ৭ বছর ৮ বছরও কিন্তু পড়াচ্ছেন। প্রথমে বড় ভাইকে পড়াইছে, ছোট ভাই এইভাবে প্রমাণ কেন, উনিও ওনাদের কাছে অতটুকু গ্রহণযোগ্যতা অর্জন করতে পারছেন বলে। আবার অনেক টিচার আছে ১ মাস পর পর টিউশন চেঞ্জ হয়, কেন? এটা ওনার ব্যর্থতা। উনি যে পড়াবেন ওনাকে দায়িত্ব নিয়ে পড়াতে হবে। আর গার্ডিয়ানদের যেটা ওইখানে করা যাবে, গার্ডিয়ানরা টিচারদের সাথে আন্তরিকভাবে আচরণ করবেন এবং একটা আলোচনা করবেন যে স্যার আমার ছেলের বা মেয়েটা এই পড়াশোনা এরকম, আপনাকে একটু কষ্ট করে মানে তাকে বিষয়গুলো বুঝিয়ে দিতে হবে, যে বিষয়গুলো সে না বুঝে তাকে এবার পরে গিয়ে আবার তার ছেলে মেয়েকেও বলতে হবে যে তুমি যদি কোনো বিষয় না বুঝো তাহলে স্যারের কাছ থেকে এই বিষয়টা বুঝে নিবা, এটা তোমার দায়িত্ব। আবার টিচারকে ওইটা বলতে হবে। কিন্তু আমরা দেখা যায় টিচার একটা রেখে দিলেন, গার্ডিয়ানরা আর কোনো খবর নাই, ছেলে স্যার আছে পড়তেছে, কিন্তু কি পড়তেছে, কতটুকু শিখতেছে, কতটুকু আগাইলো অনেকের এই খেয়াল থাকে না। এক্ষেত্রে টিচার এবং গার্ডিয়ান আলোচনার মাধ্যমে একটা শিক্ষার্থীকে অনেক দূর এগিয়ে নিতে পারে, যেটা আমি মনে করি আর কি। আচ্ছা, আমরা ইতিমধ্যে অনেকক্ষণ আলোচনা করে ফেলেছি। এই আপুর কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে যে শিক্ষার্থী যারা আছে তারা তো এই করোনার মধ্যে আমরা নিজেরাও হতাশ হয়ে পড়তেছি পড়াশোনা নিয়ে, সেটা ঠিকভাবে এগিয়ে নিতে পারতেছি না। সেই ক্ষেত্রে আমরা যেহেতু টিউটর আছি বা বিভিন্ন জায়গায় পড়াচ্ছি, আমাদের যে করণীয়টা কি, আমরা কিভাবে তাদেরকে উৎসাহিত করতে পারি বা পড়াশোনার মধ্যে রাখতে পারি, সেই বিষয়ে আমরা কিভাবে তাদেরকে উৎসাহিত করতে পারি, এটা যদি আলোচনা করতেন বিষয়টা নিয়ে। আমরা যারা টিউশন করি তারা হ্যাঁ, মানে টিউটররা যারা পড়াই আমরা, তারা কিভাবে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করতে পারি ওই পড়াশোনার বিষয়ে, যেহেতু স্কুল বন্ধ, সবকিছু বন্ধ। সেটা ওদেরকে বোঝাতে হবে যে আমাদের মানে শিক্ষার্থীর প্রধান উদ্দেশ্য পরীক্ষা না। এই জন্য আমাদের যে কোর্সটা দেওয়া হয়েছে ১ বছরের জন্য, পরীক্ষা হোক না হোক আমাদেরকে প্রত্যেকদিন একটা ন্যূনতম সময় পড়তে হবে, সেটা ২ ঘন্টা হোক ৩ ঘন্টা হোক। হ্যাঁ,
আর টিচার যে পড়াগুলো বাসায় দিয়ে যায় সেগুলো শেষ করতে হবে, এটা অভিভাবক তো দেখবেই, স্টুডেন্টেরও এটা দায় আছে, স্টুডেন্টকে বোঝাতে হবে তার ভবিষ্যতের জন্য এটা ভালো কি মন্দ। হ্যাঁ, তাহলে সে হয়তো আরেকটু আন্তরিক হবে। আর হতাশা তো আসবেই, সারাক্ষণ এখন বাসায় বন্দি থাকতে হচ্ছে, এই বিষয়ে এই সময়ে সে বেরও হতে পারতেছে না, কোথাও বেড়াতে পারতেছে না, স্কুলে গেলে তার বন্ধু বান্ধবদের সাথে দেখা হতো, এটা ভালো সময় যেত, টিচারদের অনেকজন টিচারকে পেতো, এক একজনের এক এক রকম উৎসাহ পেত, সেটা থেকে সে এখন বঞ্চিত হচ্ছে। তো এক্ষেত্রে টিউটরকে অবশ্যই উৎসাহ দিতে হবে যে ও সারাদিনের যে সময়টা ও পায় সেটাকে কিভাবে ভাগ করতে হবে, কখন করতে হবে, কখন একটু বাসায় হলেও খেলাধুলা করতে হবে, শরীর চর্চা করতে হবে, হয়তো কিছু সময় টেলিভিশন দেখবে, মানে কিভাবে তার সময়টা ভালোভাবে ইউটিলাইজ করা যায়। পাশাপাশি ওকে ধর্মীয় বিষয়গুলো চর্চার ব্যাপারে উৎসাহী করতে হবে। নিয়মিত নামাজ কালাম পড়লে বা ওই বিষয়গুলোর সে চর্চা করলে মানসিকভাবে একটা শান্তিতে থাকবে। এটা অভিভাবকরাও দেখতে হবে, টিউটরদেরকে একটু উৎসাহী করতে হবে। আর একটা বিষয় আমি আপনারা একটু আগে আলোচনা করেছেন, আমি তারপর আর একটু বলি। এই যে একজন টিচারের কাছে সব সাবজেক্ট দেওয়া অথবা আলাদা আলাদা সাবজেক্ট আলাদা আলাদা টিচারকে দেওয়ার বিষয়, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের মধ্যবিত্ত সমাজের স্টুডেন্টেরই বেশি, স্টুডেন্ট বেশি বলা যায় বা নিম্নবিত্ত, এনাদের বেশিরভাগেরই ক্ষমতা নেই সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা টিচার রাখা। সেক্ষেত্রে আপনি অল্প টাকা দিয়ে অনেকগুলো সাবজেক্ট একজন টিচারকে ৩-৪ দিনের জন্য দিয়ে কখনোই কাভার করতে পারবেন না। আবার আলাদা আলাদা টিচার রাখতে গেলে অনেক বেশি খরচ আসবে। হ্যাঁ, দেখা যায় আমি ৩টা করে সাবজেক্ট দিলাম, একটার জন্য আমি ৩,০০০, আরেকটার জন্য ২,০০০, ৫,০০০ চাইলাম। সেটা না করে আমি টিচারকে অনুরোধ করতে পারি আমার সমস্যার কথা বলে যে আপনি ৪ দিন বা ৫ দিন আসেন। আমি আপনাকে আরেকটু বাড়ায় দিচ্ছি। যেখানে আমার ভেঙে, ভেঙে ২ জন টিচারকে দিলে ৫,০০০ যেত, আমি এখন ৪,০০০ দিব বা ৩,৫০০ দিব। একটু স্যাক্রিফাইস আমরাও টিচাররাও করতে হবে, অভিভাবকরাও করতে হবে। সামর্থ্য না থাকলে আপনি ওইভাবে করেন। তাহলে আপনার বাচ্চাটা বঞ্চিত হচ্ছে না, তাই সে কিন্তু এগিয়ে যাবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আব্বু। এই এখন শহীদুল হাসান ভাইয়ের কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে যে কি, এই যে যারা এখন যেহেতু করোনাকালীন সময় আমরা যারা টিউশন পড়াচ্ছি বিভিন্ন জায়গায় গিয়ে টিউশনের একটা কৃত্রিম সংকট বলেন বা সংকট বলেন, সেটা সৃষ্টি হয়েছে। তাইলে সেটা যদি সৃষ্টি হয়, সেটা থেকে যে আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি, বা অনেকেই বলে যেহেতু আমি একটা গ্রুপ করছি ফ্রিতে টিউশন দেওয়ার জন্য, ওনারা মনে করে যে মানে টিউশন গুলো আমি দিচ্ছি, ওখানে যার ইচ্ছে টিচার চেয়ে নিচ্ছে, এটাতে আসলে আমার কোনো হাত নাই। কেউ যদি বলে একজন টিচার ঠিক করে দিন, তখন হয়তো আমি এটা পোস্ট দিতে পারি বা ইয়া করতে পারি সেটা। এখন অনেকেই মানি অনেক কষ্টে আছি, পড়াশোনা শেষ করেছি, এটা মানে বিষয়টা মানে কষ্টকর হয়ে যায় চালিয়ে নেওয়া, মানে চলতে পারতেছে না এরকম বলে, সাহায্যের জন্য বলে, আমরাও চেষ্টা করি যাতে একটা টিউশন দিতে পারি। সেই ক্ষেত্রে মানে আমরা সম্মিলিতভাবে কি করতে পারি, যাদের টিউশন নাই বা একটাও নাই তাদের জন্য আমরা কিছু করতে পারি কিনা, বা একটা টিউশন তাদেরকে জোগাড় করে দেওয়ার জন্য সম্মিলিতভাবে কোনো উদ্যোগ নিতে পারি কিনা, সে বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ লিনা ভাই। আহ, এই করোনা কোভিড-19 এর কারণে আমরা যারা পড়াশোনা করছি বা পড়াশোনা যাদের শেষের দিকে যারা অনার্সে চলমান আছে পড়াশোনা, সব বেশ আর কম যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, প্রত্যেকেই কোনো না কোনো সমস্যা আছে, যার কারণে অনেকে কিন্তু বাসা বাড়ার জন্য বা নিজে চলার জন্য কিছু অর্থের প্রয়োজন হয়। ওই ক্ষেত্রে হ্যাঁ ভাইয়া। সরি সরি একটু আসলে একটা ফোন আসছিল তাই কেটে দিই। আচ্ছা, আমি বলি এখন। শোনা যাচ্ছে দিনার ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এক্ষেত্রে আমরা যারা টিউশন করাই, যাদের দুই একটা আছে, যদি আমরা একটা বা দুইটাই মোটামুটি আমরা নিজেরা চলতে পারি, তাহলে আমরা যদি আর কোনো টিউশনের সন্ধান পাই, আমার যে ভাইয়ের টিউশন নাই তাকে দেওয়ার চেষ্টা করতে হবে। যদি আমরা সম্মিলিতভাবে প্রত্যেকে, পরিচিত হোক আর অপরিচিত হোক, আমরা যে স্টুডেন্ট বলতে সবাই ভাই ভাই, সবাই আমরা ভাই, একই দেশের বা একই এলাকার মানুষ। এখন দেখা যায় কেউ কেউ ৫-৬টা টিউশন করে আর কারো একটাও নাই। এক্ষেত্রে একটাও এই নাই। বিষয়টা, এটা বৈষম্য হয়ে যায়। আমার কাছে একটা টিউশন আসলো, আমি নিজে নিজে করানোর জন্য অন্যজনকে দিলাম না,
বা যার প্রয়োজন নাই তাকে বললাম, যার প্রয়োজন আছে তার খোঁজ খবর নিলাম না। এটা এই মন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রত্যেকে একটা ইতিবাচক, একজন আরেকজনকে যদি আমরা সহযোগিতা করি, আমরা আশা করি এই সংকটটা কাটিয়ে উঠতে পারবো। যেমন আমার একটা টিউশন আসলো, আপনার সাথে আমার একটা এখন ভালো সম্পর্ক হয়েছে, তাহলে যদি বলি দিনার ভাই আমার একটা এরকম টিউশন আছে, যদি একটা ভালো টিচার পান আপনি একটা টিচার ঠিক করে দেন, এভাবে কিন্তু আমরা ছড়িয়ে দিতে পারি বিষয়টা। তাহলে আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি, রাজি আপুর জায়গা থেকে যদি করে, তাহলে আমরা যে যে যার যার অবস্থান থেকে যদি প্রসেসটা চালাই, তাহলে আমাদের সংকটটা অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব আমি মনে করি। আচ্ছা। যেমন রাজি আপু এখন একটা স্কুলে আছে, তাহলে ওনার স্কুলে অভিভাবকরা আসেন, ওনাদের সাথে দেখা হ্যাঁ, করে, হ্যাঁ। উনি ওনাদের আসলে আপুদের মাধ্যমে অনেক সম্ভব বিষয়টা। যারা স্কুলে টিচার আছে, যেমন আপু আছে, আপুদের সাথে কিন্তু অনেক টিচার স্টুডেন্টদের গার্ডিয়ান, বিশেষ করে মায়েদের সাথে সম্পর্ক ভালো। ওনারা কিন্তু স্কুলে যায়, টাউনে বিশেষ করে মায়েরা কিন্তু স্কুলে যায়, স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সকালে ছেলে মেয়েকে দিয়ে আসে, আবার দুপুরে গিয়ে নিয়ে আসে। এক্ষেত্রে শিক্ষকদের সাথে ওনাদের একটা সম্পর্ক, তাহলে ওনাদের থেকে খোঁজ খবর নিয়ে বাসায় জিজ্ঞেস করা যায় আপনার বাসায় টিচার আসছে কিনা, বা আপনার ছেলে মেয়ে কিভাবে পড়তেছে। যদি দেখা যায় আলোচনার এক পাকে বলে দিল, আপনার যদি টিচার প্রয়োজন হয় আমাকে জানেন, আমি একটা ভালো টিচার ঠিক করে দিব, তারপরে কিন্তু দায়িত্বটা পালন করতে পারে। আচ্ছা, এখন আপু আপনি আর কিছু যোগ করবেন কিনা? আপু আবার আপনি আর বলতো, বুঝি নাই। আপনি আর কিছু যোগ করবেন কিনা, বা আপনি আর কিছু বলবেন কিনা? আমার প্রশ্ন মোটামুটি আমি কভার করেছি, যেগুলো ছিল সেগুলো। আপু প্রশ্নটা মনে হয় খেয়াল করে নাই। প্রশ্নটা হচ্ছে যে বর্তমানে হ্যাঁ, আমি এই আমাদের যে হ্যাঁ টিউশন সংকট থেকে উত্তরণের জন্য আমরা সম্মিলিতভাবে কি করতে পারি, যে কি যার করতে যার পারি? অবস্থান থেকে, আমি আমার জায়গা থেকে হ্যাঁ, আমি দিনের ভাইয়ের জায়গা থেকে, আমাদের যে আমি একটা পেজটা আছে, প্রতিষ্ঠান আছে, এই যে আপনি গ্রুপটা প্রতিষ্ঠান থেকে আছে, কিন্তু এখানে আমি হুম। আপনি রাজি আপু, আপনি একটা প্রতিষ্ঠানে আছেন, তাহলে আপনার সাথে অনেকগুলো গার্ডিয়ানের সাথে ভালো সম্পর্ক আছে, ওনাদের সাথে কৌশল বিনিময় এক পাকে জিজ্ঞেস করে নেবেন আপনার সন্তানের পড়াশোনা কেমন হচ্ছে, বা বাসায় টিচার আছে কিনা। যদি টিচার লাগে আপনাকে জানাতে বললে, তাহলে আপনি আরেকটা ভাইকে আরেকটা বোনকে ফিনান্সিয়াল সাপোর্টটা দিতে পারেন একটা টিউশন দিয়ে। এটাই আপুর কাছে অনুরোধ থাকবে। হ্যাঁ আমি হ্যাঁ, অবশ্যই এটা আমি চেষ্টা করব। আর আমাদের যে টিউশন মিডিয়ার যে গ্রুপটা আছে, এখানে অলরেডি আমার স্কুলের কয়েকজন টিচার আছে, আমি চেষ্টা করব অভিভাবকদেরকেও এখানে অ্যাড করার জন্য। তাহলে ওনারা নিজেরা আপনাদের মধ্যে থেকে বা যারা ইচ্ছুক তাদের মধ্যে থেকে চেয়ে নেবে। তাহলে আমার অসংখ্য মনে হয় ধন্যবাদ। সরাসরি আমার ওইভাবে না বলে ফেসটাতে অ্যাড করে দিলে ওনারা নিজেরাই খুঁজে নেবে, ওটা ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ। আর আমার ব্যক্তিগতভাবেও যদি আমার পরিচিত আর যেসব ছোট ভাই বোন আর তোমরা আছো, আমি চেষ্টা করবো ওভাবে হেল্প করার জন্য। হ্যাঁ, আমারও মনে হয় যে এটা সবারই হ্যালো। ওইটার গ্রুপটা একটু ছড়িয়ে দেওয়া উচিত, অভিভাবকদের যুক্ত করা উচিত। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আর আমরা আমাদের গ্রুপটাতে আরো বিভিন্ন স্কুলের যেসব টিচাররা আছে পরিচিত, ওনাদেরকে অ্যাড করতে হবে, তাহলে টিচারদের মাধ্যমে আরো টিচারদের অ্যাড অনেক করতে হবে, অভিভাবক অ্যাড হবে। গার্ডিয়ানদের অ্যাড করতে অভিভাবক হবে, না যারা না অ্যাড হয়ে স্টুডেন্ট সবাই আছে। টিচার হলেই তো আর টিউশন পাবে না। হ্যাঁ, হ্যাঁ, সেই বিষয়টা আমরা যে আমাদের তো কোনো কোথাও লিফলেট নেই, আমরা যে পার্সন টু পার্সন এই এটাই। ফেসবুকের মাধ্যমে যেহেতু সবকিছু হচ্ছে এখন, সে বিষয়ে আমরা এগিয়ে যাচ্ছি আর কি। তাহলে আপু এবং শহীদুল হাসান ভাইয়া, রাজি আপু, আপনাদের গুরুত্বপূর্ণ অনেক সময় দিয়েছেন। তনু আপু ছিলেন, উনি হয়তো কোনো সমস্যার কারণে এই, চলে গেছেন। যতটুকু সময় দিয়েছেন এটা আমরা অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। যারা এতক্ষণ ধরে আমাদের যে অনুষ্ঠান সেটা ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনেছেন, তাদেরকেও ধন্যবাদ। আশা করি আমরা কিছু বলার চেষ্টা করেছি, সামনেও আমরা আরো কিছু বলা যায় কিনা, শিক্ষার্থী, শিক্ষক বা টিউটর যারা আছে ওনাদেরকে নিয়ে কিছু বলতে পারি কিনা, বা ওনাদের মনের কথাগুলো নিয়ে আমরা সামনে ইনশাল্লাহ আরো অনুষ্ঠান আয়োজন করব। সবাই ভালো থাকবেন। এবং ভাইয়া এবং আপু, আপনারা এখন মানে লিভ নিতে পারেন আর কি, মানে এই যে ধন্যবাদ। লিভ আসলে বাটনটা এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করার জন্য দিনার ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা সুমিলিতভাবে যদি যে যার যার অবস্থান থেকে চেষ্টা করলে আমরা একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারবো ইনশাল্লাহ। টিচারের জায়গা ইনশাল্লাহ। থেকে, অভিভাবকের জায়গা থেকে, যে আমাদের যে সংকটটা সৃষ্টি হয়েছে বা স্টুডেন্টদের মধ্যে টিচারদের মধ্যে, এটা কাটিয়ে আমরা আশা করছি ইনশাল্লাহ ভবিষ্যতে করোনা মহামারী পৃথিবী থেকে বিদায় নিবে, আবার আমরা আগের পৃথিবীতে ফিরিয়ে যাব, আবার আগের মতো করে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো। কোনো ধরনের লকডাউন বা শাটডাউন, কোনো ধরনের শব্দ আমাদের আর শুনতে হবে না।
এই আশা ব্যক্ত রেখে আজকে বিক্রম সভাপতির জন্য রাজি আপুকে অসংখ্য ধন্যবাদ ওনার গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরার জন্য। আর টনি আপুকে ধন্যবাদ। দিনার ভাই ভালো থাকবে, দোয়া করবে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আর তোমাকে অনেক ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যে মনের কথাগুলো বলতে পারলাম। আর যতদিন করোনা যাচ্ছে না ততদিন তো আমাদেরকে মেনটেন করে চলতে হবে। সবাই আমরা যারা শুনতেছি বা বলতেছি সবাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, সচেতন থাকবো। ছোটদের ক্ষেত্রেও লক্ষ্য রাখবো ওদেরকে কিভাবে ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়, আর ওদের পড়াশোনাটা সুন্দরভাবে চালিয়ে যাওয়া যায়। টিকার আওতা না আসা পর্যন্ত স্কুল খুলছে না, এটা মাথায় রেখে টিউটর রেখে হোক, যেভাবে হোক অভিভাবকদেরকে বলবো আপনারা ওদের পড়াশোনাটা চালিয়ে যান। পরীক্ষার জন্য বসে থাকলে চলবে না। বই যা আছে ওইটা পড়তে হবে, আর বইও পড়তে দিতে হবে। মোট কথা ওদের সময়গুলো নষ্ট হতে দেওয়া যাবে হ্যাঁ, না, এটা আলোচনার ভালোভাবে বিষয় ইউটিলাইজ ছিল। করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এটা আলোচনা করা উচিত আর ছিল। অনেক তোমাকে ধন্যবাদ। অভিভাবক আছে যে ইয়া করতে চায় না, মানে বাইরের বই পড়তে দিতে চায় না স্টুডেন্টদেরকে, সেটা নিয়েও আমাদের না, তাদের বাইরের বই উৎসাহ পড়তে দেওয়া হবে, উচিত। তবে কি বই পড়ে সেটা খেয়াল সেটা রাখতে হবে। প্রয়োজন সেটা আমরা খেয়াল রাখতে হবে। ওদের বয়স অনুযায়ী বই বেছে দিতে হবে, সেটাই। বাছাই করে দিয়ে তারপর সেটা মনিটরিং করতে হবে পড়ে কিনা, বা পড়ার পর ওদের থেকে কুইজ আকারে নেওয়া যায়, কিছু জিজ্ঞেস করা যায় কতটুকু পড়লো, একটু উৎসাহ দিলে ওরা সেগুলোও পড়বে। বাহ্যিক বই তো অবশ্যই লাগবে, একাডেমিক বই সব না। সেটা এখন থেকে হাই স্কুল থেকেই ওদেরকে অভ্যস্ত করতে হবে, তাহলে পরবর্তীতে ওরা নিজেরা বেছে বেছে লাইব্রেরি থেকে হোক যেখান থেকে হোক বই কালেক্ট করে পড়বে। প্রচুর বই পড়তে হবে, বই না পড়লে তো মননশীলতার উন্নয়ন হবে না। আচ্ছা, ঠিক সবাইকে আছে, ধন্যবাদ। ভালো থাকিও, হ্যাঁ, আল্লাহ সবাই হাফেজ। সুস্থ থাকবেন। জি, হ্যাঁ, করোনা মহামারী কাটিয়ে উঠুন। যারা শুনতেছেন, রাজিয়া আপু এবং ভাইয়াও সুস্থ থাকবেন। আপনাদের এই গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। সবাই সাথে থাকবেন, আমাদের গ্রুপে বেশি বেশি সদস্য যোগ করে দিবেন। আমরা চাচ্ছি সবাই যারা নিডি তারা যেন মিডিয়া ফি ছাড়া যেন একটা টিউশন পাই, একটা পেতে ওইখান থেকে পাইলে তাদের হুম, অনেক খুশি হবে, এবং ওইখান থেকে যদি খুশি হয় দোয়া করবে, ওই দোয়ার ভাগিদার আমরা সবাই হব। এটা আমার একার বিষয় না, হ্যাঁ। এটা আর সবাইকে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে একটা অনুরোধ করতেছি, যাদের সামর্থ্য আছে তারা কিন্তু এই সুবিধাটা নেবেন না প্লিজ। প্রয়োজনে পারলে টিউটরকে একটু সম্মানীটা বাড়িয়ে দিবেন, তাহলে সে আরেকজনকে ফ্রিতে সুযোগটা দিতে পারবে। এটা মাথায় রাখবেন, এই সংকটকালীন সময়ে আমাদের একে অন্যের পাশাপাশি দাঁড়াতে হবে। আচ্ছা আপু, অসংখ্য আচ্ছা, আল্লাহ ধন্যবাদ। হাফেজ। আল্লাহ হাফেজ। আমরা শেষ করতেছি অনুষ্ঠান।